জহুরুল, তুমি কি কষ্ট করে এই শুয়োরের বাচ্চাটাকে হাত করাটা পরাবে? আমার ধারণা আমি কাছে গেলেই এই কুত্তার বাচ্চাকে খুন করে ফেলবো। সার্জেন্ট জহুরুল তখনও ঘটনার আকস্মিকতা সামলাতে পারেনি। ক্যাপ্টেন ফারুক তাকে পুরো ঘটনা বলার পরও তার কাহিনী হজম করতে সময় লাগছে। ক্যাপ্টেন ফারুকের কথাতে সে কোনো মতে নিজেকে সামলে নিল। হঠাৎ করে স্যালুট দিয়ে বলল, কিন্তু তারপর ডাক্তার আমিনুলের কাছে যেতেই তার ঘরে গলার আওয়াজ শুনে গা কাটা দিয়ে উঠল সার্জেন্ট জহিরুলের। আমি ধরা পড়ে গেছি, তাই না জহরুল? সার্জেন্ট জহিরুল কিছু না বলে পকেট থেকে হাতকড়া বের করলো। ডাক্তার আমিনুল মুখ তুলে খসখসে গলায় বলল, কিন্তু আমি ধরা পড়বো না। আমি ধরা পড়লে ওরা আমার পুরো পরিবার চালিয়ে দিবে। ক্যাপ্টেন ফারুক থু করে মেঝেতে থুতু ফেলল। আমিনুল, মেজাজ এমনিতেই যথেষ্ট খারাপ, ফিল্মি ডায়লগ দিস না, তোকে কিন্তু দুনিয়াতেই জাহান্নাম দেখিয়ে দিতে পারি। ডাক্তার আমিনুল ক্যাপ্টেন ফারুকের চোখে চোখ রেখে হাসলো। দুনিয়ার জাহান্নাম আমি এমনিতেই দেখে ফেলেছি ক্যাপ্টেন ফারুক। এই জাহান্নাম ছাড়ার সময় আমার হয়েছে। এইরকম অদ্ভুতুরে কথার মানে বুঝতে 3 সেকেন্ড লাগলো ক্যাপ্টেন ফারুক আর সার্জেন্ট জহিরুলের, কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গেছে। ডক্টর আমিনুলের বিদ্যুৎ গতিতে তার পকেটে স্ক্যালপেল, একটা মেডিকেল ছুরি সার্জারি করার জন্য ব্যবহৃত হয়, বের করে গলা বরাবর বসিয়ে টান দিল। সরু একটা রক্তের ধারা তৈরি হলো সেই টান বরাবর। ক্যাপ্টেন ফারুক দৌড়ে ডক্টর আমিনুলের হাত থেকে টেনে ছুরিটা সরিয়ে ফেলল আর সার্জেন্ট জহিরুল তার গলার কাটা দাগ চেপে ধরলো। ক্যাপ্টেন ফারুক ওয়াকিটকি বের করে চিৎকার করে বলতে লাগলো, ইমার্জেন্সি কলিং ফর মেডিকেল টিম। স্যার, ক্যাপ্টেন ফারুক। নরম গলায় ডাকলো সার্জেন্ট জহিরুল। তাতে কান্না দিয়ে ওয়াকিটকিতে পাগলের মতো চেঁচিয়ে যেতে লাগলো ক্যাপ্টেন ফারুক। তাই জোরে চিৎকার দিল সার্জেন্ট জহিরুল। ফারুক স্যার, প্লিজ থামেন। সেই চিৎকারে যেন বাস্তবে ফিরল ক্যাপ্টেন ফারুক। সার্জেন্ট জহিরুল তার চোখে চোখ রেখে বলল, আমিনুল স্যার এখন সব সাহায্যের বাইরে চলে গেছে। স্যার, আপনি আমি দুজনেই এটা জানি। তার এই কথা যেন উত্তেজনার টান টান চাদরকে ধারালো একটা ছুরির মতো কেটে ফেললো। কোলাহল থেমে আবারও নিস্তব্ধতা নামলো সেখানে। ক্যাপ্টেন ফারুক কিছুটা খোঁড়াতে খোঁড়াতে ডাক্তার আমিনুলের পড়ে থাকা ডেড বডির দিকে এগিয়ে এলো। ডাক্তার আমিনুলের চোখটা আধা খোলা, ঠোঁটের এক কোণে কালচে রক্ত জমাট বেঁধে আছে। ক্যাপ্টেন ফারুক হাঁটু গেড়ে বসলো তার হঠাৎ অচেনা হওয়া পুরনো বন্ধুর পাশে। রক্তমাখা হাত দিয়ে ডাক্তার আমিনুলের আধখোলা চোখটা সে বন্ধ করে দিল। ফিসফিস করে বলল, এইভাবে কেন সবকিছু শেষ করে দিলে আমিনুল? বলার সময় তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। না চাইতেও ক্যাপ্টেন ফারুক চোখ মুছে সহজ গলায় বলল, সার্জেন্ট জহুরুল, কল ফর মি, উই নিড টু মুভ দ্য বডি। ফিরে দেখার সমাপ্তি। ঘটনাক্রম: ইন্টারোগেশন রুম, মেজর সাদাত ভার্সেস লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মুখে বাকি কাহিনী শুনে চেহারায় তেমন কোনো পরিবর্তন হলো না মেজর সাদাতের। শুধু একটু পরপর কপাল কুচকানো দেখে অনুমান করা যায় কাঁধের ব্যথাটা ভালোই ভোগাচ্ছে তাকে। তো এর মধ্যে আপনার কোনো কিছু বলা নেই মেজর সাদাত? আফটার অল ডক্টর আমিনুল ওয়াজ ইউর ওল্ড টিমমেট। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল ভ্রু নাচালো। মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, মৃতদের জন্য আমার দুঃখ আমি কখনো মুখে বলি না স্যার। জনে জনে বলি বেড়ানোর মতো শোক প্রকাশ আমার কাছে লোক দেখানোর বিষয় লাগে। সো আই গেস্ট নো কোশ্চেন। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল তীক্ষ্ণ চোখে তাকালো। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলল। সার্ভাইভার বাচ্চাটা কি হয়েছে স্যার? বেঁচে আছে না? লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হাই তুলল। ডক্টর তামান্না আর ক্যাপ্টেন ফারুকের জবাববন্দি আর তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী বাচ্চাটা মারা গেছে। আপনার উপর অ্যাটাক করা 10 মিনিট আগে ডক্টর আমিনুল বাচ্চাটার থ্যাড অ্যানাউন্সমেন্ট করে। অদ্ভুত না স্যার? বাচ্চাটার মৃত্যুর পরপরই ডক্টর আমিনুল একেবারে ক্ষেপে উঠল। আপনার কি মনে হয় ওর মেইন টার্গেট বাচ্চাটা ছিল? মেজর সাদাত সহজ ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসলো। বলল, লেফটেন্যান্ট কর্নেল ইকবাল স্থির চোখে মেজর সাদাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে কেমন চমকে উঠল। এই আবেগহীন যুবকের নিষ্প্রভ কালো চোখ জোড়ার মধ্যে হঠাৎ করে একটুখানি স্ফুলিঙ্গ দেখা গেল কি? ঠিক তখনই ধারাম করে দরজাটা খুলে গেল। একজন সৈনিক ঢুকে লেফটেন্যান্ট কর্নেল ইকবালকে একটা ফাইল দিয়ে গেল। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল ফাইলটার পাতা উল্টালো, তারপর একটু হাসলো। ওয়েল মেজর সাদাত, ডক্টর আমিনুলের ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে এবং তা ক্যাপ্টেন ফারুক সার্জেন্ট জহুরুলের জবাববন্দির সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। কেস ক্লোজ অ্যান্ড ইউ আর ফ্রি টু গো। মেজর সাদাত উঠে দাঁড়ালো, কপালে ডান হাত ছুঁয়ে স্যালুট দিল। লেফটেন্যান্ট কর্নেল ইকবালও উঠে দাঁড়ালো, হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, সরি ফর দ্য টেবল, বাই ইউ নো ইটস দ্য প্রসিডিওর ইউ মাস্ট ফলো।
মেজর সাদাত হাত বাড়িয়ে তার হাত ঝাঁকি দিল, সহজ গলায় বলল, আই নো দ্যাট স্যার। এনিওয়ে, টেক কেয়ার অফ ইউর হেলথ। তুমি এমনিতেই অনেক লাকি, সাইলেন্সার লাগিয়ে পিস্তলের অ্যাটাক এড়াতে পেরেছ। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল মৃদু হাসল। মেজর সাদাত চোখ তুলে তাকালো, শানিত কণ্ঠে বলল, স্যার, আপনি কি করে জানলেন সাইলেন্সে লাগানো পিস্তল ছিল সেটা? ডক্টর তামান্না আর ক্যাপ্টেন ফারুকও যা জানতো না, সেটা আপনি কি করে জানলেন? লেফটেন্যান্ট কর্নেল ইকবালের চোখের দৃষ্টিতে প্রখরতা চলে এলো। সে শীতল কণ্ঠে বলল, ক্রাইম সিন থেকে ডক্টর আমিনুলের পিস্তল উদ্ধার করা হয়েছে মেজর সাদাত। সেই রাতে ডক্টর আমিনুলকে লাথি মেরে অজ্ঞান করার পর আমি ওয়াকিটকিতে তুলে নিয়েছিলাম কমিউনিকেট করার জন্য। তার সাথে ডক্টর আমিনুলের পিস্তলে সাইলেন্সারও খুলে নিয়েছিলাম। জ্ঞান হারানোর আগে সেটা হাঁটুর পাশের পকেটে গুজে নিয়েছিলাম আমি। কাঁধের অপারেশনের জন্য আমার জ্যাকেট, শার্ট সব খুলে ফেলা হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত হাঁটুর পাশের পকেট কেউ চেক করেনি। অবশ্য চেক করার সময় বা অবস্থা কোনোটাই ছিল না। আর জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে আমি মেজর জেনারেল শাহিন সাদাত, আব্বাকে সাইলেন্সারটা দিয়ে এটা কোথা থেকে এবং কে কিভাবে কিনেছে সেটা চেক করতে বলি। আপনার আমার ইন্টারোগেশন পর্বের সময়টুকুতে আব্বার সেটা নারী নক্ষত্র বের করে ফেলার কথা বলল। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের চোখের দৃষ্টিতে প্রখরতা চলে এলো। সে শীতল কণ্ঠে বলল, স্যার, এজন্যই ঘটনা একেবারে গোড়ায় কখনো কোপ দিতে হয় না। তাতে অনেক সময় গাছটা ধপাস করে সামনে পড়ার বদলে ধড়াম করে মাথায় পড়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল চিবিয়ে চিবিয়ে বলল, সামান্য একটা সাইলেন্সার দিয়ে তুমি এমন কি বা করতে পারবে? মেজর সাদাত হাই তুলল। স্যার, বিশ্বাস করেন, আমার কয়েকটা থার্ড ক্লাস মির্জাফরের পেছনে ছোটার মতো টাইম বা অবস্থা কোনোটাই নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি ওই সাইলেন্সার আব্বার হাতে দিয়ে দিয়েছি। সাইলেন্সারটা ছিল একটা ছোট্ট ম্যাচের কাছে, কিন্তু ঘটনাটা ছিল বারুদ। তাই ওই সামান্য জিনিসের জন্য আমার ব্লাড হাউন্ড আব্বা চান আপনাকে 14 শিখের পিছনে ঢুকিয়ে ফেললো, অবাক হব না আমি। মেজর সাদাত আর কথা বাড়ালো না। একটু খোঁড়াতে খোঁড়াতে বের হয়ে এলো রুম থেকে। করিডোরে বেশ কয়েকজন অফিসার ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। নিশ্চয়ই আচমকা কোনো এমার্জেন্সি কেস হয়েছে। এই ছোটাছুটির মধ্যে হুট করে মেজর সাদাতে নিজেকে বড় ক্লান্ত লাগতে শুরু করলো। এতটাই ক্লান্ত যে ভিড় ঠেলে অপর পাশে যেতেও ইচ্ছে করছে না তার। ভয়ঙ্কর অসহ্য লাগছে সবকিছু। করিডোরের অন্য পাশে যদি তার জন্য কেউ অপেক্ষা করতো, তাহলে কি সবকিছু এতটা অসহ্য লাগতো মেজর সাদাতের? না, মনে হয় ভিড় ঠেলে অপেক্ষারত একজনের দিকে যেতে মানুষের কখনো ক্লান্তি লাগে না। হঠাৎ করিডোরের অন্য পাশ থেকে একটা আওয়াজ এলো। সাদাত স্যার। মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মেজর সাদাত আচমকাই ডাকে মুখ তুলল। করিডোরের অন্য পাশে ডাক্তার তামান্না দাঁড়িয়ে আছে। হাসি মুখে তার দিকে তাকে হাত নাড়ছে মেয়েটা। নিশ্চয়ই সারা রাত এতটুকু বিশ্রাম হয়নি মেয়েটার। চেহারার ক্লান্তি এত দূর থেকেও চোখে পড়ছে তাই, কিন্তু সেই ক্লান্তি ডাক্তার তামান্নার অসম্ভব সুন্দর হাসিকে এতটুকু ম্লান করতে পারছে না। মেজর সাদাতের মুখেও তার নিজের অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল, কিন্তু সামনে পা বাড়ানোর আগেই বুটের খটাখট শব্দ তার পেছনে এসে থামলো। মেজর সাদাত, পেছনের কণ্ঠটা আচমকাই কানে বাজলো তার। ঘুরে দাঁড়ালো মেজর সাদাত। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, ইয়েস, মেজর সাদাত স্পিকিং। মেজর সাদাত, আপনাকে মেজর জেনারেল শাহিন সাদাত না আসার আগ পর্যন্ত তার রুমে থাকার অর্ডার আছে আমাদের কাছে। প্লিজ কাম উইথ আস। দয়া করে আমাদের সাথে আসুন। শান্ত কণ্ঠে বলল সামনের লোকটা। মেজর সাদাত মুখে রুমাল চেপে একটু কাশলো, তারপর রুমালটা পকেটে ঢুকিয়ে সহজ গলায় বলল, চলুন। মেজর সাদাতের এসির বাতাস সহ্য হয় না, কেমন যেন হাত পা জমে যায়। কিন্তু এই মুহূর্তে সেই এসির বাতাসে 1 ঘন্টা ধরে বসে আছে। কাঁধের চিনচিনে ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে। তার কোমরের লাথির কালশিটের যন্ত্রণাটা তো আছেই। এতক্ষণ মেজর সাদাত আরামদায়ক সোফাতে হেলান দিয়ে বসেছিল। এবার সে মুখ উপরে তুলে ছাদের দিকে তাকালো, কিন্তু মুখ উপরে তুলতে ঝলমলে ঝাড়বাতির হলদেটে আলো যেন ছুরির মতো চোখে লাগলো তার। মেজর সাদাত মুখ নামালো না, বরং ডান হাতের তালু চোখের উপরে রেখে চিন্তা করতে লাগলো সে। আলতু ফালতু কাজের ভিড়ে আসল কাজের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে না তার। সার্ভাইভার বাচ্চাটা আর ডাক্তার রিচার্ডসনের এক্সপেরিমেন্টের সাথে জড়িত বাকি শুয়োরগুলো, যে কোনো সময় বিদেশি কুত্তাগুলো খেপে উঠবে। তখন এরকম অসুস্থ একটা বাচ্চাকে নিয়ে কিভাবে ছোটাছুটি করবে মেজর সাদাত? ডাক্তার তামান্না আর ক্যাপ্টেন ফারুক তো তার উপর ভরসা করে আছে, কিন্তু একা মেজর সাদাত কতক্ষণ পারবে? এই সাধারণ চিন্তাগুলোর পাশাপাশি একটা অশুভ চিন্তাও বারবার উকি মারতে লাগলো মেজর সাদাতের মাথায়। ডক্টর রিচার্ডসন বলেছিল এই বাচ্চাটা বেঁচে গেলে অতি মানব হবে। কেমন হবে সে অতি মানুষটি? মানুষের সবচেয়ে নিষ্ঠুরতার সাক্ষী সে। এই আচমকা যদি পুতুলের মতো সুন্দর বাচ্চাটা ভয়ানক এক দানবে পরিণত হয়, মেজর সাদাত কি তার দায় নিতে পারবে? ভয়ানক এই চিন্তাগুলো বারবার ধাক্কা মারতে লাগলো মেজর সাদাতের মাথায়। হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে আসা হলদেটে আলো সেই আঘাতগুলোকে দপদপে ব্যথায় বদলে দেয়।
চিন্তা ভয়ঙ্কর মাথা ব্যথা নাকি 2 ঘন্টা আগে সামলানো অপারেশনের স্ট্রেস, কোনটা তাকে যে গভীর ঘুমে তলিয়ে ফেললো কে জানে। ইনসোমনিয়ার পেশেন্ট যে এভাবে ঘুমাতে পারে তা জানা ছিল না আমার, অন্তত মেজর জেনারেল শাহিন সাদ্দাতের রুমে। ভারী একটা কণ্ঠস্বর শান্তির ঘুমটার 12টা বাজিয়ে দিল, অন্তত মেজর সাদাতের তাই মনে হলো। সে চোখ না খুলে শান্ত স্বরে বলল, না, ঘুম কোনো দণ্ডনীয় কোনো অপরাধ না, আর যদিও বা হতো তাহলে তোমার কোনো ক্ষতি হতো না। তুমি এমনিতেই এত বেশি দণ্ডনীয় অপরাধ করে বসে আছো যে এই সামান্য কারণে দণ্ড না দিলে তেমন কিচ্ছু হবে না। শীতল গলায় বললেন মেজর জেনারেল শাহিন সাদাত। মেজর সাদাত এবারও চোখ না খুলে হাত কপালের উপর রাখলো, কৌতুকের স্বরে বলল, তাই নাকি? সাইদ, তুমি যদি মনে করো চোখ বন্ধ করে কথা চালিয়ে আমাকে বিরক্ত করতে পারবে, তাহলে সেটা নিহাত ভুল। আমি প্রত্যেক দিন তোমার থেকে অনেক গুণ বেশি বিরক্তিকর মানুষদের সামলাই। মেজর জেনারেল শাহিন সাদাত একই স্বরে বললেন। মেজর সাদাত চোখ মেরে সোজা হয়ে বসলো, সহজ গলায় বলল, আমাকে কেন ডাকা হয়েছে জানতে পারি? মেজর জেনারেল শাহিন সাদাত মেজর সাদাতের একেবারে মুখোমুখি বসে আছেন। মেজর সাদাতের কথা শুনে তিনি তার হাতের ফাইল মেজর সাদাত বরাবর টি টেবিলে আছড়ে ফেললেন। মেজর সাদাত হাত বাড়িয়ে ফাইলটা নিল, কিছুক্ষণ ফাইলটা উল্টে পাল্টে দেখে আবার টি টেবিলে রেখে দিল। ডক্টর আমিনুলের সুইসাইড কেসের রিপোর্ট এটা। কেঁচো খুঁড়তে গিয়ে ধীরে ধীরে বের হয়ে আসছে লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মতো সাপগুলো। তো এখানে আমি কি করতে পারি স্যার? কিছুটা বিদ্রুপাত্মক স্বরেই বলল মেজর সাদাত। আপনারা তো অহংকারে সেনাবাহিনীর মধ্যে মির্জাফর ঘাপটি মেরে আছে, সেটাতেই সামান্য মেজর কে বা করতে পারে? সাইদ, তুমি বুঝতে পারছো না। মেজর জেনারেল শাহিন সাদাতের কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিল মেজর সাদাত। নট সাইদ স্যার, ইটস মেজর সাইদ সাদাত। ঠিক মেজর জেনারেল শাহিন সাদাতের মতোই শীতল শোনালো মেজর সাদাতের কণ্ঠ। কঠোর চোখে কিছুক্ষণ নিচের ঘাটতারা ছেলের দিকে তাকিয়ে রইলেন মেজর জেনারেল শাহিন সাদাত। তারপর কিছুই হয়নি এমন ভঙ্গিতে বললেন, ক্লিন ইট আপ। হোয়াট? মেজর সাদাত তীক্ষ্ণ গলায় বলল, ডক্টর আমিনুলের ডেথ কেসের রিপোর্ট পাবলিকালি এক্সপোজ না করলে মিডিয়া আমাদের ছিঁড়ে ফেলবে, কিন্তু অন ডিউটিতে একজন সেনাবাহিনী অফিসার তার সিনিয়র কমান্ডারকে শ্যুট করেছে, এই তথ্য আমি নিশ্চয়ই খেপাকুত্তার মতো বসে থাকা মিডিয়াকে দেব না। তুমি এই ঝামেলায় মূল নায়ক, তাই ক্লিনটাও তুমি নিজ হাতেই করবে। কঠোর কণ্ঠে বলল মেজর জেনারেল শাহিন সাদাত। মেজর সাদাত আচমকাই হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, সরি স্যার, কিন্তু আপনি সম্ভবত ভুলে যাচ্ছেন এই ঝামেলায় আমি ভিকটিম, মূল নায়ক না। 2 ঘন্টা আগে আমার গাত থেকে আস্তে একটা বুলেট বের করা হয়েছে। আমি 2-4 দিনের ছোকরা চলছেন না যে একটা উদ্ভট বোঝ দিলেন, আর আমি তো সোনামুখ করে মেনে নিলাম। মেজর জেনারেল শাহিন সাদাত কিছুক্ষণ তার ছেলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন, কিছু বললেন না। তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন তার ছেলের কথা শেষ হয়নি। মেজর সাদাতের ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটলো। সে টেবিলে টোকা দিয়ে বলল, যেখানে আমার লাভ নেই সেখানে আমি আমার ঘিলু খাটাই না ডিয়ার আব্বাজান। সরি স্যার। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো মেজর জেনারেল শাহিন সাদাত। মাথা গরম করা চলবে না, তার ছেলে ভয়ঙ্কর ফাঁদপাতার এই প্রতিভা তার কাছ থেকে পেয়েছে, সুতরাং স্নায়বিক লড়াইটাতে মাথা ঠান্ডা রাখা জরুরি। মেজর জেনারেল শাহিন সাদাত শান্ত গলায় বলল, ক্লিয়ার ইউর রিকোয়ারমেন্ট কিট। মেজর সাদাত তার প্যান্টের পকেটে এক টুকরো কাগজ বের করে মেজর জেনারেল শাহিন সাদাতের দিকে এগিয়ে দিল। রক্তে ভেজা কাগজের টুকরাটা দেখে চমকে উঠলেন তিনি। হাত বাড়িয়ে কাগজটা নিলেন। কাগজটাতে এলোমেলো হাতের লেখায় 12 জনের নাম। মৃত্যুর আগ মুহূর্তে সাথের লোকদের নাম ফাঁস করে দিয়েছিল ডাক্তার রিচার্ডসন, সেই লিস্টে তাকে দিয়েছে মেজর সাদাত। মেজর জেনারেল শাহিন সাদাত লিস্টের কোনায় লেগে থাকা শুকনো রক্তের দাগে বুড়ো আঙ্গুল ঘষতে ঘষতে বললেন, এই লিস্ট কিসের? মেজর সাদাত এই প্রশ্নের উত্তর দিলেন না, বরফ শীতল গলায় বলল, দিস ইজ মাই রিকোয়ারমেন্ট স্যার, ফিল ইট আপ অ্যান্ড আই উইল ক্লিন ইউর প্রবলেম। মেজর জেনারেল শাহিন সাদাত লিস্টটা টেবিলে রাখলেন। সোজা হয়ে বসে ছেলের দিকে তাকালেন তিনি। মেজর সাদাত তার প্রতাপশালী পিতার চোখে চোখ রেখে বলল, এই লিস্টে 6 জন বাংলাদেশি আর 6 জন ইউএস সিটিজেনের নাম আছে। এই 6 বাংলাদেশের নামে ইমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে হবে, সমস্ত অর্থ সম্পদ ক্রোক করতে হবে, আর প্রত্যেকটা ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যান করে দিতে হবে। বাকি 6 ইউএস সিটিজেনের পাসপোর্ট আর ওয়ার্কিং পারমিট বাতিল করতে হবে, এবং বিদেশ থেকে তারা যাতে বাংলাদেশে একটা টাকাও পাঠাতে না পারে তা নিশ্চিত করতে হবে। সবচেয়ে ভালো হয় এই 6 ইউএস সিটিজেনদের ওয়ান্টেড লিস্টে নাম তুলে দিলে সোজা বাংলায় অন্তত 6 মাস এই লিস্টের লোকগুলো যাতে কোনোভাবেই বাংলাদেশের কোনো কিছু সাথে এঙ্গেজড না হতে পারে। মেজর জেনারেল শাহিন সাদাত হাত বাড়িয়ে আবার লিস্টটা তুলে নিল। কাগজে টোকা দিতে দিতে বলল, 6 বাংলাদেশের ইমার্জেন্সি ওয়ারেন্ট
বের করা তেমন কঠিন না, কিন্তু 6 ইউএস সিটিজেনকে ওয়ান্টেড লিস্টে তুলে ফেলা। মেজর জেনারেল শাহিন সাদাত টেবিলে কোণে থেকে ঝুঁকে বসলেন, কৌতুকের স্বরে বললেন, তুমি তোমার কাজের বিনিময়ের পুরস্কার হিসেবে একটু বেশিই দাবি করছো না মেজর সাদ্দাত? মেজর সাদাত হাই তুলে সোফায় হেলান দিল। না করছি না। ডক্টর আমিনুল ডেথ কেস একেবারে পারফেক্টলি ক্লিন আপ না হলে কি হবে বুঝতে পারছেন? মিডিয়াগুলো চুল ছেড়ে বিশ্লেষণ করতে করতে কেঁচো ঘুরতে সাপ বের করে আনবে। নিজের দেশের মিডিয়াকে না হয় কায়দা করে ঠেকাবেন, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তো আর বসে থাকবে না। ধীরে ধীরে পিস কিপিং মিশনে ইউএন বাংলাদেশের সেনাবাহিনীর লোক নিতে গড়িমসি করবে। আপনার অতি অহংকারে সেনাবাহিনীর উপর মির্জাফরের ট্যাগ লেগে যাবে। আর ইউ রেডি ফর দিস স্যার? আই থিঙ্ক শূন্যে তুড়ি বাজালো মেজর সাদাত। আমি আমার কাজের বিনিময়ে প্রাপ্য পুরস্কার হিসেবে একটু কমই চেয়ে ফেলেছি স্যার। মেজর জেনারেল শাহিন সাদাত কঠোর চোখে তার ছেলের দিকে তাকিয়ে রইলেন। মেজর সাদাতও স্থির চোখেই তার চোখে চোখ রাখলো। কয়েক সেকেন্ড এভাবে কাটলো, তারপর মেজর জেনারেল শাহিন সাদাত চোখ সরিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার কাজ হয়ে যাবে। এই না হলে মেজর জেনারেল শাহিন সাদাতের কথা। হাসি হাসি কণ্ঠে বলল মেজর সাদাত, তারপর সোফায় হেলান দিয়ে বলল, ডক্টর আমিনুল ডেথ কেস বিনা ঝামেলায় গুম করার একটাই উপায়, একটা স্কেপ কোড লাগবে। রুমাল চেপে একটু কাশলো মেজর সাদাত, তারপর সহজ কণ্ঠে বলল, মেক মি দ্যাট স্কেপ কোড স্যার। আমি বলির পাঠা হতে রাজি আছি স্যার। মেজর জেনারেল শাহিন সাদাত তার জীবনে আশ্চর্য খুব কম হয়েছেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তো আরো কমে গিয়েছে। অনেকদিন পর নিজের ছেলের মুখে এরকম অদ্ভুতরে কথা শুনে পুরোপুরি হতভম্ব হয়ে গেলেন তিনি। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? পাথরের মতো মুখ করে বললেন মেজর জেনারেল শাহিন সাদাত। কেস রিপোর্টে সত্য আর মিথ্যের জগাখিচুড়ি করাটা খুব বড় ভুল। সত্য মিথ্যের মিশ্রণ হচ্ছে সাদা আর কালোর মিশ্রণের মতো, খুব সহজে আলাদা করা যায়। কেস রিপোর্ট তো একেবারে ঘুরিয়ে দিতে হয়। এখানে ডক্টর আমিনুল ডেথ কেসে আর সুইসাইডের কারণ ঘুরিয়ে দিন, বলে দিন ডিপ্রেশনে বেচারা সুইসাইড করেছে। চোখের সামনে এত এত মৃত্যু তাকে মানসিক চাপে ফেলেছে। তার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আমিও ব্যাপারটা ইগনোর করেছি। বেলা শেষে বেচারা যখন বিদেশি শয়তানগুলোর এক্সপেরিমেন্টের লাস্ট সার্ভাইভারদের বাঁচাতে পারল না, তখন এই সত্যি মেনে নিতে না পেরে বেচারা আদর্শ ডাক্তার নিজেকে হত্যা করে বসে। সে একজন মির্জাফর শেষে মীর মর্দান টাইপের হিরো হয়ে যাবে। হাসতে হাসতে নিজের লম্বা ব্যাখ্যার ইতি টানলো মেজর সাদাত। আর স্যার, মানুষের একটা অদ্ভুত নেচার আছে। হিরোর গল্পের চুলচের বিশ্লেষণ সে কখনো করবে না, তাতে হিরোইজমের গ্ল্যামটা নষ্ট হয়ে যায়। একটু থেমে যোগ করলো সে। মেজর জেনারেল শাহিন সাদাত তার অসম্ভব বুদ্ধিমান ছেলেটার দিকে তাকিয়ে আছে। এইরকম অবিশ্বাস্য কিন্তু চমৎকার বুদ্ধিটা পুরো সমস্যাকে সমাধান করবে তা ঠিক, কিন্তু তার নিজের মেজর সাদাতের জন্য যে এই সমাধান পুরোপুরি আত্মঘাতী তাকিয়ে ছেলে বুঝতে পারছে না। মেজর সাদাত তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরেকটু খোলাসা করে বলল, দেখুন স্যার, একে তো ডক্টর আমিনুল এই গল্পে হিরো হয়ে বসে আছে, তার উপর ঘটনার বিশ্বাসযোগ্যতা বাড়াতে আমি তো আছি। কেস রিপোর্টের আমাকে দায়িত্বের অবহেলার জন্য অনির্দিষ্ট সময় পর্যন্ত সাময়িক বিরতিতে পাঠিয়ে দেওয়া হোক। মানুষ তখন আমার গোষ্ঠীর পিণ্ডে চটকাতে এতটাই ব্যস্ত থাকবে যে আসল সত্য নিয়ে আর কারো মাথা ব্যথা থাকবে না। হোয়াট অ্যাবাউট দ্য পাবলিক ব্যাকলাস? ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন মেজর জেনারেল শাহিন সাদাত। পাবলিক ব্যাকলাশ? পাবলিক ব্যাকলাশ? হু কেয়ার্স? মাথা দুলিয়ে ভাবার ভঙ্গিতে বলল মেজর সাদাত। মেজর জেনারেল শাহিন সাদাত শান্ত স্বরে বললেন, তুমি কেয়ার করবে যখন যেই দিকেই তাকাবে সেই দিকেই নিজের জন্য ঘৃণা দেখবে, তখন ধীরে ধীরে তোমার মাথায় সেইগুলো গেঁথে যাবে। একটা পর্যায়ে যেই দিকেই তাকাবে ওই ঘৃণাগুলোই চোখের সামনে ভাসতে থাকবে। অ্যান্ড দ্যাট ওয়ান্ট বি এ গুড এক্সপিরিয়েন্স কিট। দীর্ঘ সময় মাথা নিচু করে চুপ থাকলো মেজর সাদাত, তারপর শান্ত চোখে মেজর জেনারেল শাহিন সাদাতের দিকে তাকিয়ে বলল, আমার অভ্যাস আছে স্যার। আমি 7 বছর ধরে যেদিকে তাকাচ্ছি সেদিকে একটা বাচ্চা মেয়েকে দেখছি স্যার। আমার অপারেশন ক্যান্সেল করার জন্য মারা যাওয়া সেই মেয়েটাকে। সে তুলনায় সামান্য 2-4 মানুষের ঘৃণা নিয়ে বাঁচে এমন কিছুই না। আবারও দীর্ঘ নীরবতা নামলো বদ্ধ রুমটাতে। এতটাই নিস্তব্ধতে সামান্য পিন পড়ার শব্দ কানে বড্ড লাগবে। মেজর জেনারেল শাহিন সাদাতি প্রথম নীরবতা ভাঙলেন, শান্ত কণ্ঠে বললেন, তাহলে ডিল ফাইনাল। লিস্টের এই 12 জনের নাম ওয়ান্টেড লিস্টে উঠে যাবে, আর কালকের পর থেকে ডক্টর আমিনুল ডেথ কেসের দায় নিয়ে তুমি সাময়িক বরখাস্ত হবে। মেজর সাদাত সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ালো। মেজর জেনারেল শাহিন সাদাত পরের বাক্যে তার কথা শেষ করলেন, ওয়েল দ্য কনফারেন্স ইজ ওভার, ইউ মে গো।
মেজর সাদাত উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকলো, তারপর বের হওয়ার জন্য পা বাড়িয়ে দিল, কিন্তু দরজার কাছে গিয়ে কি যেন ভেবে থমকে দাঁড়ালো। ফিরে দাঁড়িয়ে মেজর জেনারেল শাহিন সাদাতের ডেস্কের সামনে দাঁড়ালো। মেজর জেনারেল শাহিন সাদাত তখন ডেস্কের অন্য পাশে ল্যান্ডফোনে কথা বলছে। মেজর সাদাতকে আবার ফিরতে দেখে প্রশ্নবোধক চাহনি দিলেন। মেজর সাদাত ডান হাত বাড়িয়ে দিল। আব্বা, তোমার ক্রেডিট কার্ড দাও। হুট করে ঘটনার এমন পরিবর্তনে কিছুটা থমকে গেলেন তিনি। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন, মানে? আব্বা, তোমার ছেলে কাল রাতে গুলি খেয়েছে। 4.5 ঘন্টা তার অপারেশন হয়েছে। তোমার ছেলের চিকিৎসার খরচ দেওয়া উচিত না? তাছাড়া আমি কালকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত। বেকার ছেলে হাত খরচ দেওয়াটাও তোমার দায়িত্বের মধ্যে পড়ে। মেজর সাদাত হাসি হাসি গলায় বলল। মেজর জেনারেল শাহিন সাদাত স্থির চোখে তার ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার ছেলে মোটেও তার কাছে চিকিৎসা খরচ বা হাত খরচের জন্য হাত পাতবে না। তার ছেলের মান সম্মান বোধটা অনেক বেশি টনটনে, তাতে আঁচল লাগবে এমন কোনো কাজ মেজর সাদাত কখনো করবে না। নিজের বাবা নামক শত্রুর কাছে হাত পাতাটা আরও দূরের ব্যাপার। তাহলে আচমকায় তার ছেলের ক্রেডিট কার্ড চাওয়ার এই অজুহাতগুলো মেজর জেনারেল শাহিন সাদাতের মনে যেন ভবিষ্যতের পূর্বাভাস দিল, ভয়ঙ্কর অশুভ ঝড়ের। যেই ঝড়ের নিয়ন্ত্রক হবে তার একমাত্র ছেলে মেজর সাইদ সাদাত, যাকে এতদিনেও পুরোপুরি চিনতে পারেনি মেজর জেনারেল শাহিন সাদাত। পুনশ্চ মেজর জেনারেল শাহিন সাদাতের রুম থেকে বের হয়ে কফি জোনের দিকে এগুলো মেজর সাদাত। পকেটে বড়লোক বাবার ক্রেডিট কার্ডটা হাতে নিল সে। ঠোঁটের কোণে ফুটে উঠল শীতল হাসি। বিদেশি কুত্তাগুলোকে ঠান্ডা রাখার ব্যবস্থা করা গেছে। ওয়ান্টেড লিস্টে একবার নাম উঠলে অন্তত 2 মাস দৌড়ের উপর থাকবে শহরের বাচ্চাগুলো। এদিকে তাকে বাচ্চাটার জন্য প্রচুর টাকা খরচ করতে হবে। তার জন্য মেজর সাদাত নিজের টাকা খরচ করলে ব্যাংকে ট্রান্সফার রেকর্ড খুব দ্রুতই তাকে সন্দেহের লিস্টে ফেলে দিত। এখন তার সেই ভয় নেই। পকেটে তার বাবার ক্রেডিট কার্ড। একজন মেজর জেনারেলের ব্যাংকে ট্রান্সফার নিয়ে প্রশ্ন তোলার মতো দুঃসাহস এই বাংলাদেশে কারো নেই। এইসব কথা চিন্তা করতে করতে হুট করে কারোর সাথে ধাক্কা লাগলো। মেজর সাদাতের হাত থেকে পড়ে গেল ক্রেডিট কার্ডটা। আমি এক্সট্রিমলি সরি। সামনে কালো শার্ট পরা তারই বয়সী একজন ছিল। সে নিচু হয়ে কার্ডটা তুলে একটা মুচকি হাসলো আগন্তুক। বেশ এক্সপেন্সিভ কার্ড, আই গেস। কার্ডটা ফেরত নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল মেজর সাদাত। Not my credit. This expensive card belongs to my father. কার্ডটা মেজর সাদাতের হাতে দিয়ে শব্দ করে হাসলো আগন্তুক। ওয়াই নট? বড়লোক বাবার ঘরে জন্ম নেওয়াটা এক ধরনের কৃতিত্বই বলা যেতে পারে। এনিওয়ে, আমাদের যদিও আগে দেখা হয়েছে বলেই আমার ধারণা, তবু আমার পরিচয়টা আরেকবার বলার লোভ সামলাতে পারছি না। আমি শৈবাল সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সোল ওনার। এখানে এসেছি মেজর জেনারেল শাহিন সাদাতের সাথে কথা বলতে, কিছুটা বিজনেস রিলেটেড। বলেই নিজের বিজনেস কার্ডটা মেজর সাদাতের দিকে বাড়িয়ে দিল শৈবাল সিদ্দিক। কার্ডটা হাতে নিয়ে মেজর সাদাত একটু কৌতূহল নিয়ে তাকালো। এই নীল চোখের সুপুরুষ মানুষটা আসলে বাংলাদেশের অতীব ক্ষমতাশীল একজন। অসম্ভব ক্ষমতাশীল মানুষরা সাধারণত অহংকারী হয়। শৈবাল সিদ্দিকীও তার ব্যতিক্রম না। সে নিজের নামটা বলেই মেজর সাদাতকে পাশ কাটিয়ে সামনে যেতে লাগলো, যেন সামনের মানুষটাকে এসে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। মেজর সাদাত আপন মনে হেসে ফেলল। তার পেছনে না ঘুরে সহজ গলায় বলল, শৈবাল সিদ্দিক, ধানমন্ডি স্টুপের একটা বার। ইয়র নাইট নাম সম্ভবত বারটার। সেটার অলিখিত মালিক সম্ভবত আপনি। একটা প্রশ্ন করার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। বারটা এমনিতে জঘন্য, তার উপর এমন ফালতু একটা নাম দিয়ে কফিনের শেষ পেরেকটা কে ঢুকেছে? পেছনে না ঘুরে মেজর সাদাত বুঝতে পারল শৈবাল সিদ্দিক থমকে গেছে। মেজর সাদাতের মুখে আবারও এক টুকরো হাসি ফুটে উঠল। মেজর সাদাত ঘুরে দাঁড়িয়ে শৈবাল সিদ্দিকের সামনে দাঁড়ালো। তার দেওয়া কার্ডটা শৈবাল সিদ্দিকের হাতে গুজে দিয়ে শান্ত স্বরে বলল, থ্যাঙ্কস ফর দ্য কার্ড। কিন্তু 4 মাস আগে আপনার অলিখিত বারে রেড দিতে গিয়ে আপনার কার্ডটা ইতিমধ্যে আমার ফাইলে চলে গেছে। ইউ ক্যান কিপ ইট মিস্টার সোল, ওনার অফ সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। শৈবাল সিদ্দিকী তীক্ষ্ণ চোখে তাকালো মেজর সাদাতের দিকে। মেজর সাদাত আচমকায় শীতল কণ্ঠে বলল, সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতাশীলদের একটু টাইটে রাখার মাঝে মাঝে এরকম রেড দেয়, তবে দুশ্চিন্তার কারণ নেই। এই সারপ্রাইজ রেডগুলো থেকে বা ইনফরমেশনগুলো ওয়াইল্ড কার্ড হিসেবে আড়ালেই থেকে যায়। যদি না খাদে নামলো মেজর সাদাতের কণ্ঠ, যদি না সেই ক্ষমতাশীল মানুষটার খুব বেশি বিগড়ে যায়। পরক্ষণেই স্বাভাবিক হয়ে গেল মেজর সাদাতের কণ্ঠ। সে সহজ গলায় বলল, এনিওয়ে, আমি এখন মেজর সাইদ সাদাত। 2 বছর হলো এই র্যাঙ্কে আটকে আছে। অবস্থা থেকে মনে হচ্ছে মেজর সাইদ সাদাত হিসেবেই রিটায়ারমেন্টে যেতে হবে। শৈবাল সিদ্দিকী এই প্রথম মুখ খুলল। অসম্ভব শান্ত কণ্ঠে বলল, আপনার সাথে সম্ভবত এই নিয়ে আমার দ্বিতীয়বার সাক্ষাৎ মেজর সাদাত। আপনি ঠিক আগের মতোই আছেন, দেখে ভালো লাগলো। আমি বুদ্ধিমান মানুষ পছন্দ করি, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমার চারপাশে বুদ্ধিহীন মানুষই বেশি থাকে।
কালী ভদ্রে আপনার মতো বুদ্ধিমান মানুষের সাথে দেখা হয়। কথা শেষ করে হ্যান্ডশেকের জন্য বাহাত বাড়িয়ে দিল শৈবাল সিদ্দিক। আশা করি আমাদের আবার দেখা হবে মেজর সাদাত। মেজর সাদাত হাত বাড়িয়ে শৈবাল সিদ্দিকের হাত ধরে ঝাঁকিয়ে দিল। তারপর ঠিক শৈবাল সিদ্দিকের মতো গলায় বলল, দ্যাটস এ গুড উইশ, বাট আমার ট্রুপে একটা কথা প্রচলিত আছে, তা হলো মেজর সাদাতের সাথে একের বেশি দেখা হলে তার সৌভাগ্য সেখানে শেষ। শৈবাল সিদ্দিকের নীল চোখ একবার ঝিকিয়ে উঠল। ডোন্ট ওয়ারি মেজর সাদাত, আমি সৌভাগ্যে এমনিতেও বিশ্বাস করি না। দর্শক মণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই নির্মম গণহত্যার সাক্ষী এই প্রাইভেট হাসপাতালের সামনে। কিছু বিজ্ঞানী নামক অমানুষরা যেখানে নিষ্পাপ শিশুদের উপর চালাতো অমানসিক অত্যাচার। বাংলাদেশের সেনাবাহিনীর তৎপরতায় তারা ধরা পড়েছে, কিন্তু সেই টিমের একজন ডাক্তার আবার এই নির্মমতা মানতে না পেরে বেছে নেন আত্মহত্যার পথ। এই ঘটনার দায় স্বীকার করেছেন সিনিয়র এক অফিসার। তার দায়িত্বহীন আচরণই নাকি ডক্টর আমিনুলের মৃত্যুর জন্য দায়ী। ল্যাপটপের সাথে লাগানো মাউস টিপে খট করে ভিডিও বন্ধ করলো অ্যামিলিয়া ক্লার্ক। কপালে তার বিন্দু বিন্দু ঘাম, ফর্সা মুখটা ক্রোধে লালচে হয়েছে। Go to hell, you stupid watchdog. দাঁতের ফাঁক দিয়ে অভিশাপ দিল সে। গালাগালি করে লাভ নেই বিদেশিনী, আমার ওই মেজরের সাথে জানাশোনা আছে। আমি শিওর এই বান্দাকে আমাদের রাস্তা থেকে সরানো এত সহজ হবে না। শৈবাল সিদ্দিক ন্যাপকিন দিয়ে হাত মুছতে মুছতে পড়ল, বাট সাইফ আবার বাচ্চাটা তো মারা গেছে, ওরা তো তাই বলল। পাগলের মতো বলল অ্যামিলিয়া। এখন আমার কি হবে শৈবাল? ওই বাচ্চাটাকে না পেলে, ওই বাচ্চাটাকে না আমার টাকা। শৈবাল শব্দ করে হেসে ফেলল। কালকে রাত পর্যন্ত আমারও তোমার মতোই অবস্থা ছিল আমি। কিন্তু এগিয়ে এসে অ্যামিলিয়ার হাত থেকে মাউসটা নিল শৈবাল সিদ্দিকি। ভিডিওটা অন করে একটা নির্দিষ্ট অংশে গিয়ে পজ করলো সে। সি বেবি, এটা রেইডের আগের দিনের সিসিটিভি ফুটেজ। ফায়ার এসকেপ ডোরের সামনে রাখা সারি সারি অ্যাম্বুলেন্সগুলোর দিকে তাকাও, সবগুলো উত্তর দক্ষিণমুখী। আর এটা মাউস নাড়িয়ে অন্য ভিডিওতে গেল শৈবাল সিদ্দিক। এটা অপারেশন ক্লোজ হওয়ার পর রিপোর্টারদের ভিডিও থেকে পাওয়া একটা ফুটেজ। সিসিটিভির ফুটেজ হলে ভালো হতো, কিন্তু সেনাবাহিনীর বাচ্চাগুলো সে রাতে সব ফুটেজ ডিলিট করেছে। দাঁতে দাঁত পিষল শৈবাল সিদ্দিক। তারপরে আবার আগের কথার খেই ধরল সে। এই টিভি ফুটেজ আর আগের সিসিটিভি ফুটেজের পার্থক্য কি বলতো? রেইডের পরের ফুটেজে সবগুলো সারি সারি অ্যাম্বুলেন্সগুলো উত্তর দক্ষিণমুখী আগের মতোই, শুধুমাত্র সবার বাম পাশেরটা দক্ষিণ উত্তরমুখী। আবার এই অ্যাম্বুলেন্সটার সামনে ডাম্প খেয়ে গেছে, যা আগে ছিল না। ক্যান ইউ গেস হোয়াই? খুশি খুশি গলায় বলল সে। কারণ এই অ্যাম্বুলেন্সটা ব্যবহার করা হয়েছিল। রেইডের আগ পর্যন্ত সবগুলো অ্যাম্বুলেন্স একদিকে ছিল। রেইডের পরে একটা উল্টোমুখী থাকার একটাই কারণ, সে রাতে ওই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল। তাড়াহুড়া করতে গিয়ে উল্টো পার্কিং হয়েছে, প্লাস ড্যাম্প খেয়ে গেছে। বিড়বিড় করলো অ্যামিলিয়া ক্লার্ক। গ্রেট নাও থিঙ্ক, অ্যাম্বুলেন্স কেন লাগে? একজন অসুস্থকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিতেই না। তুড়ি বাজালো শৈবাল সিদ্দিক। তারপর অ্যামিলিয়ার দিকে ঘুরে বলল, ওই বাচ্চা বেঁচে আছে, আমি ওকে দুনিয়ার নজর থেকে আলাদা করার জন্য এই মৃত্যুর নাটক সাজানো হয়েছে। আর এই কাজ ওই স্কোয়াড লিডার মেজর সাদাতের চোখের আড়ালে করা সম্ভব। তার মানে এটা মেজর সাদাতেরই ঠান্ডা মাথার প্ল্যান। একটু থামলো শৈবাল সিদ্দিক, তারপর আচমকাই শব্দ করে হাসতে হাসতে বলল, এই মেজর সাদাত অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ। আমি এত ঠান্ডা মাথার বদ্ধ উন্মাদ আমি লাইফে দেখিনি। গ্রেট রেসপেক্ট ফর মেজর সাদাত। ড্যাম ইউ শৈবাল, হুজ সাইড আর ইউ ইন? ওকে মানলাম বাচ্চাটা বেঁচে আছে, কিন্তু তাতে কাজটা মোটেও সহজ হয়নি। এই ছোকরা পুরো ঘটনা মিডিয়াতে ফাঁস করে দিয়েছে। এদিকে আচমকাই আমাদের স্পন্সর, কো ওয়ার্কার সবাই ওয়ান্টেড লিস্টে উঠে বসে আছে। এখন আমার কাছে টাকা আছে, না আছে লোকবল। এত বড় সত্য জানার ধাক্কা সামলে প্রথমে তীক্ষ্ণ গলায় বলল অ্যামিলিয়া। শৈবাল সিদ্দিকের ক্ষুরধার বুদ্ধিমত্তার কাছে সে যেন কিছুই না। সে প্রমাণ চেঁচিয়ে আড়াল করার বৃথা চেষ্টা আর কি। শৈবাল সিদ্দিকি তার টাইটা ঠিক করতে গিয়েও অ্যামিলিয়ার কথায় থেমে গেল। তার অসম্ভব মায়াবী চোখ জোড়া তুলে নরম কণ্ঠে বলল, ইউ হ্যাভ মি প্রিন্সেস। অ্যামিলিয়া ক্লার্কও আচমকাই কথা শুনে থমকে গেল। তার চিরচেনা
সাইকোপ্যাথ শৈবাল সিদ্দিকীর মুখে হুট করে এমন কোমল ভরসা বাণী রীতিমতো ধাঁধায় ফেলে দিল তাকে। অবশ্যই ধাঁধাতে বেশিক্ষণ থাকতে হলো না অ্যামিলিয়া ক্লার্কের। শৈবাল সিদ্দিকের শব্দ করে হাসাহাসিতে তার ভুল ভাঙল। হাসতে হাসতে বলল শৈবাল সিদ্দিক, তোমার মুখটা দেখার মতো ছিল আমি। তোমার ভাবটা অনেকটা এরকম। ইস, শৈবাল রিয়েলি আমার কেয়ার করে। ড্যাম, আই অ্যাম রিয়েলি এ গুড। এই মুখোশধারী শয়তানের কথায় গলে যাওয়ার জন্য নিজেই নিজের উপর ক্ষেপে উঠল অ্যামেলিয়া ক্লার্ক। চেঁচিয়ে বলল, ইটস নট এ টাইম টু জোক ইউ স্টুপিড মনস্টার। এই 2 টাকার পাহারাদার কুত্তা তোমার আমার কফিনের শেষ পেরেকটা ঠুকে দিয়েছে। নট সো ফাস্ট এমি, নট সো ফাস্ট। ঝিলিক দিল শৈবাল সিদ্দিকের চোখ। সে হাসি হাসি কণ্ঠে বলল, তুমি আমাকে কেবল 15 দিন সময় দাও, আমি ওই 2 আঙ্গুলের বাচ্চাকে তোমার পায়ে এনে ফেলবো। আর মেজর সাদাত? অ্যামেলিয়া ক্লার্ক বড় বড় শ্বাস নিতে নিতে বলল, ওয়েল, সেও তার শাস্তি পাবে। শৈবাল সিদ্দিকের সাথে লাগতে আসার শাস্তি। চাপা গলায় বলল শৈবাল সিদ্দিক। কেঁপে উঠল অ্যামেলিয়া ক্লার্ক। এই ভয়ঙ্কর মানুষটাকে সে কখনোই চিনতে পারেনি, সারা জীবনেও চিনতে পারবে বলে মনে হয় না। তার পরপরই অবশ্য শৈবাল সাদাতের স্বাভাবিক কণ্ঠ তাকে বাস্তবে ফেরালো। হানি, তুমি একটু বাইরে যাও, আমি ক্লিনারকে আসতে বলেছি। আর ক্লিনিং টাইমে তুমি থাকো তা আমি চাচ্ছি না। আবারও তীক্ষ্ণ হয়ে উঠল অ্যামেলিয়া ক্লার্কের চোখ। এটা শৈবাল সিদ্দিকের বারের ভিআইপি রুম। বিশাল বড় রুমটা একটা ভারী পর্দা দিয়ে আড়াল করা। এক পাশে ড্রিঙ্কিং স্পেস, অন্য পাশটা গুরুত্বপূর্ণ মিটিং জন্য আলাদা করা। এখন তারা দুজন ড্রিঙ্কিং স্পেসে বসে আছে, অন্য পাশে কেউ নেই বলেই জানে সে। তাই আচমকা ক্লিনারই বা কেন প্রয়োজন, আর তার সামনে ক্লিন করলে এমন কি ক্ষতি হবে তা ধরতে পারল না অ্যামেলিয়া ক্লার্ক। ধরতে পারল না বলেই ক্ষেপে উঠল অ্যামেলিয়া। সাপের মতো হিসিস করে বলল, রিয়েলি ক্লিনার নাকি অন্য কারো কাছে আমার ইনফো বেচে দেওয়ার ধান্দা? এই বাচ্চাটার খবর পেলে সবাই খেপা কুত্তার মতো টাকা দেবে, তা জানি আমি। শৈবাল সিদ্দিক ওয়াইন ঢালতে ঢালতে থেমে গেল। তারপরই স্বাভাবিকভাবে কয়েকটা বরফের টুকরো ফেলল গ্লাসে। সহজ ভঙ্গিতে উঠে মাঝখানের পর্দা সরিয়ে গ্লাসে চুমুক দিল। সে শান্ত কণ্ঠে বলল, বাট আই রিয়েলি নিড টু ক্লিন দিস রুম, প্রিন্সেস। অন্য পাশের পর্দা সরতে বিস্ফোরিত হয়ে উঠল অ্যামেলিয়া ক্লার্কের চোখ। অন্য পাশে চেয়ারের উপর এই বাড়িরই ম্যানেজারের রক্তে মাখামাখি মৃতদেহ পড়ে আছে। বুক বরাবর গেঁথে থাকা ছুরিটাই তার মৃত্যুর কারণ। আর বেশি কিছু ভাবতে পারল না অ্যামেলিয়া ক্লার্ক। হড়হড় করে বমি করতে লাগলো সে। শৈবাল সিদ্দিক হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। কিছুটা কৈফিয়ত দেওয়ার কণ্ঠে বলল, বেশ পুরনো লোক ছিল আমার, কিন্তু কি করব বলো? মেজর সাদাত আর তার সাথে হারামিগুলো যে আমার বাড়ির রেড দিয়ে গেছে, সেই কাহিনী এই গর্ধব আমার কাছে থেকে লুকিয়ে রেখেছে। ও নাকি ভয়ে আমাকে বলেনি। এই ধরনের কাপুরুষগুলো আমার একদম সহ্য হয় না এমি। আর কোনো কিছু সহ্য না হলে আমি তা রাখি না। তারপর বমি থেকে মাত্র সামলে ওঠে অ্যামেলিয়ার দিকে এগিয়ে গিয়ে আচমকায় তাকে দেয়ালে ঠেসে ধরল শৈবাল সিদ্দিক। অ্যামেলিয়া ক্লার্কের ফর্সা গালটা টিপে ধরে শানিত কণ্ঠে বলল সে, তুমি কখনো ততটা অসহ্য হবে না এমি, অ্যাম আই রাইট? অ্যামেলিয়া ক্লার্ক ঢোক গিলে এই নীল চোখের অপূর্ব মানুষটার মুখের দিকে তাকালো। তার কেন যেন মনে হলো সে একটা সাপ পুষছে। সাপটা এখন ভরপেটে আছে দেখে তাকে কিছু বলছে না, কিন্তু প্রয়োজন মাত্রই তার শরীরে বিষ ঢেলে দিবে এই ভয়ঙ্কর প্রাণীটা। অথচ তার ফিরে আসার কোনো পথ নেই, কখনো ছিলও না। 15 দিন পর হাসতে হাসতে বলল রাইত সাদাত, ভাই 15 দিন পরে টিভির রিপোর্টার যেভাবে তোমার বদনাম করেছে, মনে হচ্ছে সেই সিনিয়র অফিসারকে সামনে পেলে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলতো। মেজর সাদাত বিছানায় হেলান দিল, হাই তুলে বলল, কিন্তু আফসোস হলো সত্য। আমার মাথা চিবিয়ে খাওয়ার জন্য আমার প্রাণপ্রিয় চাচাতো ভাই রায়েদ সাদাত একাই যথেষ্ট। কি আশ্চর্য, আমি আবার কখন তোর মাথা চাপাতে গেলাম? আসার পর থেকেই তো চুপ করেই আছি। রাইদ অবাক হওয়ার ভঙ্গিতে বলল, সেটাই বিপজ্জনক। তুই চুপ করে থাকা মানে আমাকে ভজিয়ে ভাজিয়ে এমন কোনো কিছুর আবদার করবি যা দিতে গেলে আমার 12টা বেঁচে যাবে। মেজর সাদাত মাথা তুলে বলল, সাইদ ভাই, তুমি 15 দিন আগে বরখাস্ত হয়ে বাড়ির একটা রুমে গাপটে মেনে বসে আছো বলে দেখতে এসেছি। এতে একেবারে এমন কি মহাপাপ হয়ে গেল। রাইদ গাল ফুলিয়ে বলল। মেজর সাদাত তার চাচাতো ভাইয়ের এই ঢং দেখে নিজের অজান্তে মুখ বিকৃত করে ফেলল। রায়েদ ভাই, তুই তোর কথা শেষ করে বিদায় হ। এসব ছেদ কথাগুলো শুনতে অসহ্য লাগছে। ভাই, তোমার গাড়িটা একটু দিবা? এতক্ষণ পর আসল কথা পেট থেকে বের করলো রাইদ।
মেজর সাদাত বড় করে শ্বাস নিয়ে আবারও বালিশে মাথা ঠেকালো। হাতের ইশারায় দরজা দেখে বিদায় হওয়ার ইঙ্গিত দিল সে। রাইত করুণ কণ্ঠে বলল, ভাই, নিধি এতদিন পর ঘুরতে এসেছে, একটু ঘুরতে যেতাম। আব্বা আমার গাড়ির চাবি নিয়ে গেছে, বলছে এই গাড়ি আমাকে দেওয়া থেকে পুড়িয়ে ফেলা ভালো। চাচাকে একটা মেডেল দিতে হবে এর জন্য। তুই যেমন গরুর মতো গাড়ি চালাস, তাতে অনেক আগেই তোকে তোর গাড়ির শুদ্ধ পুড়িয়ে ফেলা উচিত। মেজর সাদাত চোখ বন্ধ করে ফেলল। আচ্ছা দিস না, আসিস আমার চেম্বারে মাথা ব্যথা মার্কা সমস্যা নিয়ে, লাথি মেরে বের করে দেব। উঠে দাঁড়ালো রাইত। ওরে আমার হাতুড়ো নিউরো সার্জন, তোকে গাড়ি দিলে যে তোর উকিল বাপ আমার নামে কেস করে দিবে। মেজর সাদাত হাই তুলল আবারও। এমন কথায় রেগে গটমট করে বের হয়ে গেল রাইদ। তার ভাই বের হয়ে যাওয়ার সাথে সাথে লাফ দিয়ে উঠে বসলো মেজর সাদাত। রাইদ আসার জন্য অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেছে, তাই তার দেরি করা যাবে না। দ্রুত ফোন বের করে কল করলো ক্যাপ্টেন ফারুককে সে। এক রিং বাজতে ফোন ধরলো ক্যাপ্টেন ফারুক। স্যার, বিশাল ক্যাসালে পড়ে গেছি। ডক্টর তামান্না তো 3 মাসের ছুটি নিয়ে উধাও। এদিকে সেই হাসপাতাল বেডের চক্করে এই নিয়ে 3 দফা রিপোর্ট লিখতে হচ্ছে আমার। মেজর সাদাত ক্যাপ্টেন ফারুকের এই লম্বা অভিযোগ নামায় রাগ করলো না। বেচারার উপর আসলেই বড় চাপ যাচ্ছে। মেজর সাদাত সাময়িক বরখাস্ত হওয়ার পরপরই ডাক্তার তামান্না 3 মাসের ছুটি নিয়ে পুরোপুরি আড়ালে চলে যায়। এই আড়ালে চলে যাওয়ার পিছনে অবশ্য কারণ ছিল। বাচ্চাটাকে এরকম অবস্থায় একা জুবায়ের কবিরের মতো তেলবাজের হাসপাতালে একা রাখতে সাহস বা বিবেচনা কোনোটাই হয়নি মেজর সাদাতের। ডাক্তার তামান্না তাই 3 মাসের ছুটি নিল বাচ্চাটার পাশে থাকার জন্যে। মেজর সাদাত ইদানিং কেমন যেন অপরাধ বোধে ভুগছে। ডাক্তার তামান্না পুরো 15 দিন একটা ভিআইপি রুমে একটা কোমায় থাকা বাচ্চার জন্য আটকা পড়ে আছে। ক্যাপ্টেন ফারুক অস্থায়ী স্কোয়াড লিডার হিসেবে একের পর এক রিপোর্ট জবানবন্দি দিয়ে যাচ্ছে। সে আরামে বাসায় বিশ্রাম নিচ্ছে। স্যার, আমি অন্য সময় হইলে সব কিছু ছেড়ে পালাতাম। শুধু আপনি এই বাচ্চাটার জন্য পাগলা ডাক্তারের সাথে কি ফাইটটা দিয়েছেন, সেই চিন্তা করে দাঁতে দাঁত চেপে পড়ে আছি। ক্যাপ্টেন ফারুকের কথায় বাস্তবে ফিরল মেজর সাদাত। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, বাচ্চাটা জ্ঞান কেন ফিরছে না সেটাই বুঝতে পারছি না। জ্ঞানটা ফিরলে দ্রুত বাইরে পাঠাতাম বাচ্চাটাকে। স্যার, এত চিন্তা করবেন না। আজকে সন্ধ্যায় ডক্টর তামান্নার সাথে দেখা করার কথা না? মনে হয় ভালো কোনো খবর পাবো। ওপাশ থেকে খুশি খুশি গলায় বলল ক্যাপ্টেন ফারুক। দেখা যাক। ছোট করে উত্তর দিল সে। ক্যাপ্টেন ফারুকের সাথে কথা শেষ করে উঠে দাঁড়ালো মেজর সাদাত। বিকাল 4:30 বাজে। এখন দ্রুত রেডি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হবে সে পুনশ্চ। মেজর সাদাত 12:30টায় বের হয়েছে বাড়ি থেকে। একটু আগে সে এক হাসপাতালের সামনে থামছে, হ্যাপি ফ্যামিলি প্রাইভেট হাসপাতাল। 15 দিন ধরে মেজর সাদাতের উপর তীক্ষ্ণ নজর রাখা লোকটা অবশেষে রিপোর্ট করার মতো কিছু পেয়ে খুশি খুশি গলায় বলল। ফোনের অপর পাশ থেকে শৈবাল সিদ্দিকের শান্ত কণ্ঠ ভেসে এলো। নজর এক মুহূর্তের জন্য সরাবে না জহির। ওই ছোকরা মেজর কিন্তু হায়নার মতো চালাক। কথা শেষ হওয়ার পর ফোন রেখে আনমনে মুখের পোড়া দাগটাতে হাত বুলালো জহির। বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড কন্ট্রাক্ট কিলারের মধ্যে একজন সে। এক ছোকরা মেজরের পিছনে নজরদারির কাজের মতো ছোটখাটো কাজ করাটা অনেকটাই ছুঁচো মেরে হাত গন্ধের মতো তার জন্যে। কিন্তু এই ছোকরা মেজরকে সে অনেকদিন আগে থেকে চেনে। পুরনো কিছু হিসাব নিকাশ এবার চুকিয়ে নেওয়া যাবে। ভাবতে ভাবতে কিছুটা নিজের অজান্তেই পকেটে ধারালো ছুরিটা স্পর্শ করলো জহির। খিসখিসে হাসি হেসে বিড়বিড় করলো, মৌতের সামনে বাঘ ভাল্লুক হায়না সব লেজ টাইনা পালানো কুত্তা সুট বুট পইরা এসি রুমে বসা সাহেবটা কেমনে বুঝবো? কি এই বাচ্চার বাবার নাম সাইদ সাদাত? কথা নেই বার্তা নেই, আমি এক 14 বছরের ছেলের বাপ হয়ে বসে আছে। মেজর সাদাত মেডিকেল রিপোর্টগুলো কপালে ঠুকে বলল। ডাক্তার তামান্না হাসবে না করেও ফিক করে হেসে দিল। স্যার সেই রাতে ফারুক স্যার আমি এত তাড়াহুড়োয় ছিলাম যে ফর্ম ফিল আপ করতে গিয়ে। তাড়াহুড়োতে ব্যাটা ফারুক ওর নিজের নামটা লিখতে পারলো না। আব্বা জানলে আমার গান টেনে ছিঁড়ে ফেলবে। মেজর সাদাত তার হাতের মেডিকেল ফাইলগুলো ঠাস করে সামনের কাচের টেবিলে রেখে বলল। ডক্টর তামান্না আবারও মুখ টিপে হাসলো। মেজর সাদাত ফর্মের দিকে আঙ্গুল তুলে বলল, আর এই বাচ্চার নাম অনিক সাদাত। এর নাম কে দিয়েছে? তামান্না বিষম খেয়ে কাশলো। কোনো মতে নিজেকে সামনে প্রশ্ন করলো, কেন স্যার নামটা ভালো হয়নি? ক্লাস 2তে অনেক নামের একটা ধামরা পোলা আমি বাথরুমে গেলে সিটখানে লাগিয়ে দিত। এরপর থেকে এই নাম আমি 4 চোখে দেখতে পারি না। এই নাম বদলানোর ব্যবস্থা করো। মেজর সাদাত কণ্ঠে গাম্ভীর্য এনে বলল। তামান্না এবার শব্দ করেই হেসে ফেলল। কিন্তু স্যার আমি তো ওকে অনেক নামেই ডাকি, শর্টকাটে অনেক, এটাই অভ্যেস হয়ে গেছে যে। মেজর সাদাত কিছুটা অবাক হয়ে মেয়েটার দিকে তাকালো। একজন কোমাতে থাকা বাচ্চাকে কেউ ডাকাডাকি করতে পারে তার ধারণাতে ছিল না।
ডাক্তার তামান্না মেজর সাদাতের চোখের প্রশ্নটা ধরতে পারল, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, মেডিকেল থিওরি অনুসারে কোমায় থাকা পেশেন্টরা কথা শুনতে পারে। অনিও কোমাতে আছে, কিন্তু ও তো বাচ্চা একটা ছেলে, তাই মাঝে মাঝে আমি ওর সাথে কথা বলি, বই পড়ে শোনাই। মেজর সাদাত পূর্ণ চোখে ডাক্তার তামান্নার দিকে তাকালো। তার সামনে বসা এই শ্যামলা মেয়ের পেছনে গভীর মমতাময়ী অস্তিত্বের ছায়া দেখতে পারল সে। মেজর সাদাতকে এভাবে তাকাতে দেখে ডাক্তার তামান্না কিছুটা লজ্জা পেয়ে গেল। দ্রুত প্রসঙ্গ পাল্টাতে মেডিকেল রিপোর্টগুলো আবার মেজর সাদাতের হাতে তুলে দিয়ে হড়বড় করে বলল, সো আই থিঙ্ক ইউ শুড সি দিস রিপোর্ট। ডক্টর তামান্না, আমি ডাক্তার না। তোমার দেখানো এই টেস্টগুলো দেখে আমার পক্ষে কিছু বোঝা সম্ভব না। মেজর সাদাত তার হাতের মেডিকেল ফাইলগুলো দ্বিতীয়বারের মতো সামনের কাচের টেবিলে রেখে বলল। একটু ঝুঁকে ডাক্তার তামান্নার মুখোমুখি হলো মেজর সাদাত। সম্ভবত কঠিন বাস্তবতা ধাক্কা দিয়েছে তাকে, তাই আচমকায় কণ্ঠের ধার ফিরে এলো মেজর সাদাতের। আমাকে শুধু এটা বল, বাচ্চাটা জ্ঞান ফিরে আসছে না কেন? ডাক্তার তামান্না ঠোঁট কামড়ালো। স্যার, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। বাচ্চাটার রিকভারি রেট সাধারণ যে কোনো মানুষের চেয়ে বেশি, কিন্তু আমার এইসব ব্যাখ্যাতে কোনো আগ্রহ নেই। তবে তোমার সম্ভবত জানা উচিত, বাচ্চাটাকে বাইরে পাঠাতে যত দেরি হবে, আমার তোমার ফারুকের বিপদ তত বেশি বাড়বে। মেজর সাদাত চিবিয়ে চিবিয়ে বলল। ডাক্তার তামান্না এইরকম অহেতুক কারণে রেগে ওঠা মেজর সাদাতের উপর পাল্টা রাগ দেখাতে পারল না, বরং এই দায়িত্বভারে ক্লান্ত যুবকের দিকে গভীর মমতায় তাকালো। মেজর সাদাত হ্যাপি ফ্যামিলি প্রাইভেট হাসপাতালের আইসিইউ এর ভিআইপি রুমে ডাক্তার তামান্নার মুখোমুখি বসে আছে। ক্যাপ্টেন ফারুক শেষ মুহূর্তে আসতে পারেনি, কোনো এক মিনিস্টারের সমাবেশে নিরাপত্তা নিশ্চয়নের জন্য তাকে দৌড়াতে হয়েছে। তাই এখন এই মিটিং মেজর সাদাত আর ডাক্তার তামান্নার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। মেজর সাদাতে নীরবতা ভাঙল, ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আই এম সরি, বোকার মতো রাগ করে ফেলেছি দানি। নো স্যার, ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ডাক্তার তামান্না নরম গলায় বলল। মেজর সাদাত ছোট্ট করে নিঃশ্বাস ফেললো, কিছু বলল না। সময়টা এখন তার জন্য অনেকটা টাইম বোমের মতো, যতই এগোচ্ছে ততই বিপজ্জনক হয়ে উঠছে। আসার পথে পুরোটা সময় তার মনে হচ্ছে একটা গাড়ি তার পেছনে শকুনের মতো লেগে আছে, অথচ তার পিছনে লেগে থাকা সম্ভাব্য মানুষগুলো ওয়ান্টেড লিস্টে। তার পিছনে অত দূরের কথা, নিজেদের চামড়া বাঁচাতে সেসব মানুষগুলো যান খারাপ হওয়ার কথা। তাহলে কি নতুন কোনো শত্রু? মেজর সাদাতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। এখন যে পরিস্থিতি, তাতে নতুন কোনো জানোয়ারের মুখোমুখি হওয়ার মতো অবস্থা, লোকবল কোনোটাই নেই মেজর সাদাতের। ডক্টর তামান্না, উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল মেজর সাদাত, চারদিকে কড়া নজর রেখো। আই থিঙ্ক এনিমিস আর বিহাইন্ড আস। কড়া চমক খেলো ডাক্তার তামান্না। হাতের রিপোর্টগুলো পড়ে গেল তার হাত থেকে। মেজর সাদাত নিচু হয়ে রিপোর্টগুলো তুলতে তুলতে বলল। তামান্নাও তার পাশে বসে রিপোর্টগুলো তুলতে নিল। তোমার মাথাটা আরো ঠান্ডা রাখতে হবে তামান্না। কিন্তু তার আগে মেজর সাদাত রিপোর্টগুলো গুছিয়ে ডাক্তার তামান্নার হাতে তুলে দিয়ে অসম্ভব শান্ত কণ্ঠে বলল, তুমি মেজর সাদাতের রিভলভারের সামনে দাঁড়িয়ে বাচ্চাটাকে বাঁচানোর জন্য যতটা মাথা ঠান্ডা রেখেছিলে, এখনও ঠিক ততটাই মাথায় ঠান্ডা রাখতে হবে। ডাক্তার তামান্না মেজর সাদাতের কথা শুনে মলিন হাসি হাসলো। স্যার, সেই রাতে আপনি যা করেছেন তার তুলনায় কিছুই না। ডাক্তার তামান্নার কথা শেষ হওয়ার আগে মেজর সাদাতের ফোনের নোটিফিকেশনে রিং বেজে উঠল। মেজর সাদাত ফোনের দিকে তাকিয়ে ফোনটা কেটে দিল। উঠে তাড়াহুড়ো করে দরজার দিকে পা বাড়ালো সে। তামান্না, একটা জরুরি কাজ পড়ে গেছে, খুব জরুরি কাজ। আমি উঠছি, কেমন? কথা শেষ করার সাথে সাথে মেজর সাদাত রুম থেকে বের হয়ে গেল। তামান্না ততটা অবাক হলো না। মেজর সাদাতের কাজই হলো হুটহাট এসে উধাও হয়ে যাওয়া। এদিকে মেজর সাদাত দ্রুত পায়ে ভিড় ঠেলে এগোচ্ছে। একটু আগের মেসেজ দেখে তার মাথা ঘুরে গেছে। ক্যাপ্টেন ফারুক যে মিনিস্টারের নিরাপদের দায়িত্বে ছিল, সেখানে নাকি হামলা হয়েছে এবং হামলাতে একজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। মেজর সাদাত তার হাত দুটো প্যান্টের পকেটে গুজল। নিজের নিয়ন্ত্রণের বাইরে কাঁপতে থাকা হাত দুটোকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা আর কি। কেন যেন তার মনে হচ্ছে এই হামলার লক্ষ্য মিনিস্টার ছিল না, এই হামলার লক্ষ্য ছিল ক্যাপ্টেন ফারুক। আর উদ্দেশ্যটা হলো মেজর সাদাতের একজন অতি দরকারি সৈনিককে অচল করে দেওয়া। আবারও বেজে উঠল তার ফোন। দ্রুত ফোনটা রিসিভ করে ব্যস্ত ভঙ্গিতে কথা বলতে লাগলো সে। মেজর সাদাত এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিল যে তার পিছনে শকুনের মতো তীক্ষ্ণ নজর রাখা সিরিয়াল কিলার জহিরও মুচকি হাসলো। ফোন বের করে অলস ভঙ্গিতে তার বসকে কল দিল জহির। অপর পাশ থেকে শৈবাল সিদ্দিকের শান্ত কণ্ঠ শোনা গেল। হ্যালো বস, টার্গেট তো পাগলা কুত্তার মতো ছুটছে। খিক করে হাসলো জহির। অপর প্রান্তে শৈবাল সিদ্দিকের কাঁধ ঝাঁকলো কেবল। নিরস কণ্ঠে বলল, বুঝলাম। জহিরের খুশি খুশি ভাবটাই বড়লোক বসের অহংকারী উত্তরে গায়েব হয়ে গেল। সে থু করে মেঝেতে থুতু ফেললো। মনে মনে বলল, সাদাত ভাপের পয়সায় ধরারে সরাজ্ঞান করতেছে, তোর দিনও আসবো। জহির, এক কাজ করো। শৈবাল সিদ্দিকের কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বাস্তবে ফিরল জহির। জি বস, বলেন। বিনয়ী গণায় বলল জহির। তোমার কাছে ছুরি বা গান আছে না?
টার্গেটকে মেরে ফেলো। হাই তুলে বলল শৈবাল সিদ্দিক। জীবনে অনেক খুন খারাপি করেছে জহির, কিন্তু শৈবাল সিদ্দিকের নির্বিকার এই আদেশ একেবারে হতভম্ব করে দিল তাকে। এ কেমন ছোকরা, মৃত্যুর পরোয়ানা জারি করতে যার এতটুকু গলা কাঁপে না? কিন্তু স্যার, ওই ডাক্তার মাইয়াটা যার সাথে এই মেজর 2 ঘন্টা মিটিং করলো। চোয়াল ডলল জহির। শৈবাল সিদ্দিকী শব্দ করে হেসে উঠল। ওই রাজকন্যার ব্যবস্থা আমার অন্য লোক করবে জহির। 1 ঘন্টা আগেই সে ওই স্টুপিড হাসপাতালে আমার অর্ডারের অপেক্ষায় বসে আছে। তুমি তোমার কাজ করো, মেজর সাদাতকে জাহান্নামে পাঠিয়ে দাও। হুট করে জহির বুঝতে পারে এই ছেলে অন্য সব বড় লোকের বাচ্চা থেকে আলাদা। শৈবাল সিদ্দিক একটা জাত শয়তান। পুরো ঘটনাকে সে তার শয়তানি জাল দিয়ে আগেই সাজিয়ে রেখেছে। জহির ভিড়ের মধ্যে ধীরে ধীরে এগোতে লাগলো। বাঁ হাতটা একটু আড়াল করা, সে হাতে ঝিলিক মারছে ধারালো একটা ছুরি। আর দুপা এগুলে ফোনে ব্যস্ত মেজর সাদাতের পাশে চলে যাবে সে। তার অতি প্রিয় ছুরির একটা মাত্র ঘা জায়গা মতো লাগলে মেজর সাদাত তার পুরনো শত্রুর আয়ু ফুরিয়ে যাবে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পাবলিকের মাথা এলোমেলো হয়ে যাবে। চিৎকার চেঁচামেচিতে খুব সহজে নিজের পালানোর পথ বের করে নেওয়া যাবে। টিক টিক করে সামনে এগোচ্ছে ঘড়ির কাঁটাটা, সেই সাথে কমছে আততায়ী আর তার শিকারের দূরত্ব। পুনশ্চ মেজর সাদাত বের হওয়ার পরপরই তামান্না আবিষ্কার করলো মেজর সাদাত তার ওয়ালেট ফেলে চলে গেছে। এবারে কপালে চিন্তার ভাঁজ পড়লো তামান্নার। খুব বড় রকম ঝামেলা না হলে তো মেজর সাদাতের মতো এতটা সাবধানী মানুষের এমন ভুল হয় না। অবশ্য তার 2-1 মিনিট পরপরই দরজায় নক হলো। তামান্না উঠে দাঁড়ালো। নিশ্চয়ই মেজর সাদাত আবারও ফিরে এসেছে তার ওয়ালেট নিতে। তামান্না নাপ ঘুরিয়ে দরজাটা কিছুটা খুলতে দরজায় প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়ে গেল। কঠিন মেঝের বাড়িতে কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো তার। এদিকে খোলা দরজার সামনে একজন হালকা পাতলা লোক দাঁড়ানো। তামান্নাকে মুখ তুলে তাকাতে দেখে জিভ দিয়ে ঠোঁট চাটলো। দরজাটা সাবধানে লাগিয়ে নরম গলায় পড়ল, হাবা হাবা আমারে নিজ গুণে ক্ষমা করবেন। এমন এক পেশায় আছি যেন মাইয়া পোলার বাজ বিচার করে যায় না। তামান্না মাটিতে পড়ে থেকে থেকে ফুপাচ্ছে। লোকটার কথায় আচমকা তার ফুপানো থেমে গেল। তামান্না উঠে দাঁড়াল। আততায়ী চোখে চোখ রেখে বলল, কে আপনি? আমি আমি 7 মার্ডারের আসামি কামাল মিয়া। পকেটের পিস্তলটা বের করে তামান্না কপাল বরাবর ধরল। লোকটা হাই তুলে বলল, তাই আপনারে মারলে 8টা খুন হইব। রক্তমাখা মুখে বিচিত্র এক টুকরো হাসি ফুটে উঠল তামান্নার। সে ফিসফিস করে বলল, তাই? মেজর সাদাতের শত্রুদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তারা মেজর সাদাতের শত্রু। এটা মেজর সাদাতকে নিয়ে আন্ডারওয়ার্ল্ডে খুব প্রচলিত একটা কথা। বড় বড় ড্রাগ ডিলার বা অস্ত্র ব্যবসায়ীরাও এক কথা মনে প্রাণে বিশ্বাস করে। জহির এইসব আজে বাজে গুজব কখনো কানে তোলেনি, কিন্তু এখন গুজবগুলোকে আর গুজব লাগছে না, কেমন যেন অবাস্তব একটা সত্য হয়ে ভাসছে তার চোখের সামনে। অথচ জহির তার ভুলটা কোথায় হলো সেটাই বুঝতে পারছে না। সে ভিড়ের মধ্যে সতর্ক পায়ে মেজর সাদাতের পিছন বরাবর দাঁড়িয়েছে। তারপর খুব সাবধানে তার অতি প্রিয় ছোরাটা পকেট থেকে বের করেছে এবং তার ধারণা অনুযায়ী বেশ দক্ষতার সাথে ছুরিটা মেজর সাদাতের কোমর বরাবর চালিয়ে দিয়েছে। কিন্তু তার আশা অনুযায়ী ছিটকে গরম রক্ত তার মুখে লাগলো না। মানুষের চিৎকার চেঁচামেচিও শোনা গেল না। আর মেজর সাদাতও হুমড়ি খেয়ে পড়ে গেল না। চমকের ধাক্কাটা কাটিয়ে ঝামেলাটা কোথায় সেটা বুঝতে পারল সে। অসম্ভব ঘটনা ঘটে গেছে। একটা ফর্সা লম্বাটে হাত তার ছুরির মেজর সাদাত বরাবর যাওয়ার আগে সেটাকে বিদ্যুৎ গতিতে চেপে ধরেছে। জহির হতভম্ব চোখে তাকালো। লম্বাটে গরনের একটা ছেলে, সোনালি রং করা চুলের খাড়া খাড়া স্টাইল আর হাতের ব্রেসলেটের নকশা দেখে খুব সহজে বোঝা যায় মোটামুটি এভাবে এই রাস্তার ছেলে, এবং খুব সম্ভব এই ভিড়ের মধ্যে সে পকেট মারার ধান্দাতে এসেছে। ছেলেটার হাতে ছোড়া গেঁথে গেছে, টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ছে হাত থেকে। সে অবস্থাতেই সে জহিরের দিকে তাকিয়ে চাপা হাসি হাসলো। ভ্রু নাচিয়ে ফিসফিস করে বলল, গান তো শেষ করে দিছেন মিয়া। মেজর সাদাত এতক্ষণ পর্যন্ত ফোনেই কথা বলছিল। হঠাৎ এক মহিলা মেঝেতে রক্ত গড়াতে দেখে চিৎকার করে উঠল। তাতে মোটামুটি হলরুমে সবাই মাথা ঘুরিয়ে তাকালো। মেজর সাদাতও তাদের মধ্যে একজন। ঘুরে তাকিয়ে পুরো ঘটনা বিশ্লেষণে তার 1 মিনিটেরও কম সময় লাগলো, কিন্তু ততক্ষণে সিরিয়াল কিলারও নিজেকে সামলে নিয়েছে। সে একটানে তার ছুরি খাড়াচুলোর হাত থেকে ছুরিটা বের করলো। খাড়াচুলো গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। তাতে জহির তাতে কান দিল না। মেজর সাদাত বেঁচে যাওয়া মানে তার 14 শিখের পিছনে যাওয়া নিশ্চিত হয়ে পড়া। তাই শক্ত করে ছুরিটা আঁকড়ে ধরল সে। তারপর মেজর সাদাত বরাবর ধরেই ছোরা টানলো। মেজর সাদাত অল্প একটু ঝুঁকে ছোড়ার নিশানা এড়িয়ে এক পায়ে গেলো। এদিকে সিরিয়াল কিলার তার নিশানা ব্যর্থ হতে ভারসাম্য হারালো কিছুটা, ফলে তার ডান দিকটা একটু হেলে গেল। সেটুকুই যথেষ্ট ছিল মেজর সাদাতের জন্যে। সে তার বাঁ হাত দিয়ে জহিরের ছোড়া ধরা হাতটা খপ করে চেপে ধরল এবং সেই অবস্থাতে অন্য পায়ে লাথি ছুড়ল।
জহির মেজর সাদাতের পা শূন্যে উঠতে দেখলো কেবল। আর কিছু বুঝে ওঠার আগেই খটাস করে তার চোয়াল বরাবর লাগলো মেজর সাদাতের শক্ত লাথি। এই ধাক্কা নিতে না পেরে ছিটকে পড়ে গেল জহির। তার হাতের ছোড়াটাও তার সাথে উড়াল দিয়ে তার পাশেই পড়ল। মেঝেতে পড়ে কিছুক্ষণের জন্য চোখে সর্ষে ফুল দেখলো সে। তবুও কাপা হাতে পাশে পড়ে থাকা ছোড়াটার জন্য হাত বাড়ালো। ছোড়াটা চেপে ধরতে মেজর সাদাতের ভারী জুতো তার ছোড়াসহ হাত পিষে ধরল। মেজর সাদাত এক পা তার হাতের উপর রেখে হাঁটু ভাঁজ করে জহিরের পাশে বসলো। খুশি খুশি গলায় বলল মেজর সাদাত, আরে জহির না, তুমি এখনো ড্যাবের হাতে খালাস হওনি? জহির অবশ্য তখন তার চাপা পড়া হাতের ব্যথা সামলাতেই ব্যস্ত। সে চাপা গলায় গোঙাতে গোঙাতে বলল, তোর কপাল বিরাট ভালো কুত্তা মেজর। মেজর সাদাত টেনে জহিরকে বসালো আর তারপর কাঁধ ঝাঁকিয়ে পড়ল। মরার আগে গালাগাল করে পাপগুলোর সাথে বাড়িয়ে যাচ্ছে জহির। একজন কন্ট্রাক্ট কিলারকে এমন দায়সারাভাবে নেওয়ার মাসুল দিতে হলো মেজর সাদাতকে। জহির উঠে বসা মাত্রই তার মাথা ধাম করে মেজর সাদাতের কপাল বরাবর ঠুকে দিল। অপ্রত্যাশিত এই আক্রমণ ঠেকাতে পারল না মেজর সাদাত। কপাল ফেটে সরু রক্তের ধারা গড়ালো। জহিরও ততক্ষণে নিজেকে ছুটিয়ে নিয়েছে। সে হুড়মুড় করে বাইরে ছুটল। মেজর সাদাত নিজের কপাল চেপে আছে, কিন্তু জহিরের পিছনে ছুটার বদলে সেই মেঝেতে পা ছড়িয়ে বসেই রইল। এই অদ্ভুত ঘটনাচক্র বেশ আগ্রহ নিয়ে দেখছিল। মেজর সাদাতের যান বাঁচানোর মূল নায়ক খাড়াচুল ছোকরা। মেজর সাদাত না উঠলেও সেই ছোকরা একেবারে ধরধর করে চেঁচাতে চেঁচাতে জহিরের পিছু ছুটল। এমনিতেই তালপাতার সেপাই হলেও ছোকরা ছুটতে জানে ভালো। যান হাতে নিয়ে ছুটন্ত জহিরকে সে হাসপাতালের গেট পেরুতেই প্রায় ধরেই ফেলল। হাসপাতালের সামনের রাস্তাতেও এমনিতে কোনো যানবাহন নেই, তাই রাস্তার মাঝামাঝিতে যাওয়ার আগে সে জহিরকে ধরে ফেলতে পারবে এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু আচমকায় হুশ করে একটা ট্রাক এসে জহিরকে চাপা দিয়ে দিল। খাড়াচুলের ছোকরাও সেই ট্রাকের নিচেই চলে যেত, কিন্তু তার আগে একটা শক্ত হাত তাকে হ্যাচকা টানে সরিয়ে নিল। মরণঘাতী ট্রাক অবশ্য জহিরকে চাপা দিয়ে থামল না। যেমন হুশ করে এসেছিল তেমন হুশ করে পালিয়ে গেল। অবশ্য তাকে পালানোতে বাধা দেওয়ার কেউ ছিলও না। খাড়াচুলের ছোকরা ততক্ষণে হিরোগিরি ছেড়ে মাটিতে থাবড়া খেয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। আর তার পিছনে মেজর সাদাত উড়ে আসা একরাশ ধুলোর ধাক্কা সামলাতে না পেরে নাকমুখ কুচকে আছে। খাড়াচুলের ছোকরা চমকের ধাক্কা সামলে মেজর সাদাতের মুখোমুখি তাকালো। তোতলাতে তোতলাতে অনেক কষ্টে উচ্চারণ করলো, আপনি আপনি আমি তোমার জান বাঁচিয়েছি, নয়তো এতক্ষণ একটা সিরিয়াল কিলারের সাথে ট্রাকের নিচে চ্যাপ্টা হয়ে থাকতে। মেজর সাদাত সহজ ভঙ্গিতে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে লাগালো। খাড়াচুলের ছোকরা তার কথা গুছিয়ে উঠতে সময় নিল। এবার গলা ফাটি চেঁচিয়ে উঠল, আপনি জানতেন ওই সিরিওয়ালা বাড়ি গেলেই মরব? মেজর সাদাত স্থির চোখে ছেলেটার দিকে তাকালো। তার কুচকুচে কালো চোখের মনি যেন সতর্ক চোখে মেপে নিচ্ছে ছেলেটাকে। কয়েক সেকেন্ডের বেশি নিল না সে। তাতেই শীতল ভয়ে স্রোত বয়ে গেল খাড়াচুলো ছেলেটার মেরুদণ্ডে। মেজর সাদাতের লাইটার দিয়ে আগুন ধরানোর শব্দে চমক ভাঙল ছোকরার। মেজর সাদাত সিগারেটে ঠোঁট চেপে শান্ত কণ্ঠে বলল, তোমার ধারণা ঠিক। আমি জানতাম এই সিরিয়াল কিলারের আয়ু ফুড়ে আসছে। ছোট্ট নিঃশ্বাস ফেলল মেজর সাদাত। সিগারেটের দীর্ঘ টান দিয়ে অন্যমনস্ক স্বরে বলল, আমাকে মারতে যারা লোক পাঠায় তারা প্রমাণ বাঁচিয়ে রাখতে পছন্দ করে না। পুনশ্চ তামান্না তার কপালের 2 ইঞ্চি সামনে পিস্তলটার দিকে তাকিয়ে হাই তুলল। আপনাকে পিস্তল চালানো কে শিখিয়েছে? খুনের আগে ফাঁদে পড়া শিকারের মুখে এইরকম অদ্ভুতরে প্রশ্ন শুনে হা হয়ে গেল কামাল মিয়া। মনোযোগের এই বিচ্যুতি এটুকুই দরকার ছিল তামান্নার জন্য। সে পাশের টেবিলে বই তুলে প্রচণ্ড জোরে পিস্তল ধরার হাত বরাবর ছুঁড়ে মারল। ছিটকে অন্য পাশে পড়ল তার পিস্তল। কামাল মিয়া প্রশংসার চোখে দূরে পড়ে থাকা পিস্তলের দিকে তাকালো। তামান্নার দিকে ফিরে খিকখিক করে হাসল। তয় লাইনে তাইলে নয়ানা। তামান্না আলগুছে টেবিল থেকে পেপার কাটারটা তুলে নিল। সাপদের চোখ তুলে হিসিস করে বলল, মরণের সামনে নতুন পুরনো সব সমান, ঠিক না? কামাল মিয়া সে প্রশ্নের উত্তর দিল না। তার হাত থেকে ছুটে যাওয়া পিস্তল এখন পেশেন্ট বেডের একপাশে পড়ে আছে। সে তামান্নার কথা শেষ হওয়ার আগে পিস্তল তোলার জন্য ছুটল। তামান্নাও এক লাফে আততায়ীকে নিয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল, পিস্তল থেকেই মাত্র 1 ইঞ্চি দূরে। তামান্না ততক্ষণে বুঝে গেছে শক্তি বা কৌশল কোনোটাতে সেই লোকের সাথে পারবে না, তাই নিজের মাথা কাটারও সে। হাতে পেপার কাটারটা বিনা দ্বিধায় কামাল মিয়ার পায়ের গোড়ালির উপরে গেঁথে দিল। একবার দুবার বারবার। কাটারের এক খোঁচায় তেমন কিছু হবে না, সেটা তামান্না জানে, তাই সে বারবার পাগলের মতো আঘাত করে চলল। ভয়ঙ্কর ব্যথায় গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল কামাল মিয়া। অন্য পা দিয়ে কষিয়ে লাথি বসালো তামান্নার পেট বরাবর।
ছিটকে অন্য পাশে পড়ে গেল তামান্না এবং ভাগ্য সাহায্য করলো তাকে। কামাল মিয়া তার নিজের পায়ের ব্যথা সামলাতে এতটাই ব্যস্ত ছিল যে তার লাথির ধাক্কায় যে তামান্না পিস্তলের কাছে চলে এসেছে তা সে খেয়ালই করলো না। তামান্না ব্যথায় কুঁকড়ে আছে, কিন্তু সেই অবস্থাতে সে তার অন্য হাত বাড়িয়ে পড়ে থাকা পিস্তলটা তুলে নিল। তারপর অনেক কষ্টে টলতে টলতে উঠে দাঁড়ালো সে। দু হাতে শক্ত করে পিস্তল আঁকড়ে আততায়ীকে খুঁজলো তার চোখ, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কামাল মিয়া তামান্নাকে লাথি মেরে সরিয়ে মুক্ত হয়ে কোমায় থাকা বাচ্চাটার দিকে এগিয়ে গেছে। সাইডের টি টেবিলে ফল কাটার ছুরি তুলে সোজা জ্ঞানহীন বাচ্চাটার গলা বরাবর ধরে আছে সে এখন। তামান্না অস্ফুট আর্তনাদ করে তার দিকে পিস্তল তাক করলো, চাপা গলায় বলল, বাচ্চাটাকে ছাড়েন। কামাল মিয়া কি করে হাসলো। একটা হইল ভালো মানুষের লগে আমাগো পাইর থক্ক। আপনি আমারে গুলি করতে পারবেন না, কিন্তু আমি 1 সেকেন্ডে এই বাচ্চার গলা ফাঁক কইরা দিতে পারমু। পিস্তল নামান আফা, নামান। কামাল মিয়া আজে বাজে হুমকি দেয় না। তামান্না কুলকুল করে ঘামছে, আর 1 ইঞ্চি এগুলে ছুরিটা এই নিষ্পাপ বাচ্চাটা জীবন নিয়ে নেবে, আর পিস্তল ফেললে মারা যাবে সে নিজে। কি করবে এখন তামান্না? নিজের জীবন বাঁচাতে বাচ্চাটার মৃত্যু এগিয়ে দেবে? শীতল এক ঝলক হাওয়া বইল, তবে তা হ্যাপি লাইফ হাসপাতালে ভিআইপি রুমের ভয়ঙ্কর উত্তেজনাকর অবস্থাকে স্পর্শ করল না। পিস্তল নামান আফা, নামান। মরণ রে এত ডরাইলে হইব? আপনে মরলে এই বাচ্চা। হাসি হাসি ভঙ্গিতে কথাগুলো বলতে বলতেই আচমকা আটকে গেল কামাল মিয়ার গলার স্বর। সে তামান্নার দিক থেকে চোখ নামিয়ে হতভম্ব চোখে নিজের বা হাতের দিকে তাকালো। যে হাত দিয়ে সে বাচ্চাটার গলায় ছুরি ধরেছিল সে হাত থেকে ছুরিটা খসে পড়েছে। শুধু তাই না, কটকট শব্দ করে হাতের আঙ্গুলগুলো উল্টো দিকে বেঁকে যাচ্ছে, যেন প্রবল কোনো শক্তি আঙ্গুলগুলোকে মুচড়ে ভেঙে দিতে চাচ্ছে। কামাল মিয়ার মুখ দিয়ে গোঙানির মতো শব্দ হলো। সে ফোপাতে ফোপাতে তার অন্য হাত দিয়ে সেই হাতটা টেনে সরাতে চাইল, কিন্তু লাভ হলো না। সে হাতের 5টা আঙ্গুল কড়কড় করে ভেঙে গেল। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল কামাল মিয়া। প্রচণ্ড যন্ত্রণা তার বাহাতকে পুরোপুরিভাবে অকেজো করে দিয়ে গেছে। তামান্না এতক্ষণ 2 হাত তুলে পিস্তলটা আততায়ীর দিকে তাক করেছিল। সে আস্তে করে তার পিস্তল নামিয়ে রাখলো। ভারী পিস্তলটা তুলে ধরার আর কোনো দরকার নেই তার। কামাল মিয়ার এখন আর কোনো ক্ষতি করার সামর্থ্য নেই। কামাল মিয়া একটা ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলেছে, তার সেই দানব এখন তার শোধ নেবেই। কামাল মিয়া গোঙাতে গোঙাতে তামান্নার দিকে তাকালো। তামান্নার বিস্ফোরিত চোখ এখন তার দিকে না, বরং তার পাশের বেডে কোমায় থাকা বাচ্চাটার দিকে ফিরে আছে। বাচ্চাটা উঠে বসেছে, তার লালচে চুলগুলো এলোমেলো হয়ে আছে। তামাটে চোখ দুটো কামাল মিয়ার দিকে স্থির হয়ে আছে। কামাল মিয়া এতক্ষণ তার হাতের ব্যথা সামলাতে এতটাই ব্যস্ত ছিল যে সে বাচ্চাটার দিকে তাকানো চিন্তাও করেনি। তাই আচমকায় সে দিকে ফিরে একজোড়া জলজলে তামাটে চোখে চোখ পড়তেই সে আর্তনাদ করে মেঝেতে পড়ে গেল। বাচ্চাটা ঘাড় কাত করে কামাল মিয়ার পতন দেখলো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে মেঝেতে পা রাখলো। এতটাই সাবলীল লাগলো তার চলন যে তামান্না নিজেরই বিশ্বাস করতে কষ্ট হলো এই বাচ্চা 5 মিনিট হলো কোমা থেকে জেগে উঠেছে। বাচ্চাটা মেঝেতে পড়ে থরথর করে কাঁপতে থাকা কামাল মিয়ার দিকে কোমর ঝুঁকিয়ে মুখোমুখি হলো। কামাল মিয়া ফোপাতে ফোপাতে বাচ্চাটার চোখের দিকে তাকালো, আর সাথে সাথে এক প্রবল শক্তির ধাক্কায় ছিটকে দেয়ালে আছাড় খেল। প্রকৃতির স্বাভাবিক নিয়মে তার নিচে পড়ার কথা, কিন্তু সে অদৃশ্য শক্তি তাকে নিচে পড়তে দিল না, বরং দেয়ালে ঠেসে ধরে রাখলো। বাচ্চাটা ছোট ছোট পদক্ষেপে কামাল মিয়ার দিকে এগোচ্ছে। শিকারকে কোণঠাসা করে ফেলার পর শিকারী যেমন নিশ্চিন্তে এগিয়ে যায় ঠিক তেমন করে। তামান্না এতক্ষণ বিমূঢ় হয়ে সবকিছু দেখছিল, কিন্তু বাচ্চাটাকে কামাল মিয়ার দিকে এগোতে দেখে সে নড়ে উঠল। কেন যেন তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করছে বাচ্চাটা ওই খুনিটার কাছাকাছি হলে ভয়ঙ্কর কিছু হবে। বাচ্চাটা তখন ভিকটিম থেকে একটা খুনি শয়তান হয়ে যাবে, আর বেঁচে থাকতে তামান্না তা হতে দেবে না। অনি, তামান্না তীক্ষ্ণ চিৎকার, ভয়ঙ্কর নিস্তব্ধতা চাদরকে যেন চিরে ফালাফালা করে দিল। বাচ্চাটা কিছুক্ষণ মাথা ঝুঁকিয়ে রাখলো, তারপর ঘাড় কাত করে তামান্নার দিকে তাকালো। তামান্না কোমল কণ্ঠে বলল, ওনাকে ছেড়ে দাও। বাচ্চাটা ঠোঁটের কোণে শীতল এক টুকরো হাসি ফুটলো। সে কামাল মিয়ার দিকে ফিরে না সূচক মাথা নাড়ালো। তামান্নার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। সে ভাঙা গলায় বলল, অনি প্লিজ। বাচ্চাটা এবার কোনো উত্তর দিল না, বরং কামাল মিয়ার দিকে তার চোখের দৃষ্টি তীব্র থেকে তীব্রতর হলো। সাথে সাথেই খড়খড় শব্দে দেয়ালের সিমেন্ট ফেটে গেল। কামাল মিয়া আরো কিছুটা দেয়ালের সাথে আটকে গেল। প্রচন্ড ভয় আর যন্ত্রণায় কামাল মিয়া চেঁচাতেও ভুলে গেল। শুধু মুখ হাঁ করে ডাঙায় তোলা মাছে মতো খাবি খেতে লাগলো। কামাল মিয়ার এই অবস্থা দেখেও বাচ্চাটা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল।
তামান্নার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই পুতুলের মতো বাচ্চাটাকে এই 15 দিন নিজের সন্তানের মতো আগলে রেখেছে, তার সাথে তামান্না কি করে নিষ্ঠুর হবে? তামান্না বুক ভরে শ্বাস নিল, তারপর নামিয়ে রাখা পিস্তলটা ধীরে ধীরে তুলে ধরল সে। তারপর সেটা ঘুরিয়ে বাচ্চাটার দিকে তাক করলো তামান্না। অনি, তুমি ওনাকে না ছাড়লে অসম্ভব শান্ত কণ্ঠে বাকি শব্দগুলো উচ্চারণ করলো তামান্না। আমাকে পিস্তল চালাতে হবে। বাচ্চাটা কিছুটা অবাক হয়ে তামান্নার দিকে তাকালো, তারপর ঠোঁট উল্টে অভিমানী ভঙ্গিতে তামান্নার দিকে ঘুরে দাঁড়ালো। তাতে দেয়ালে টিকটিকির মতো আটকে থাকা কামাল মিয়া আলগোছে খসে পড়ল। তামান্নার অবশ্য সেদিকে তাকানোর সময় ছিল না। সে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে বাচ্চাটার দুষ্টু দুষ্টু ভঙ্গিমা পুরোপুরি পাল্টে গেছে। চেহারায় অনেকটা শিকারী জানোয়ারদের মতো হিংস্রতা চলে এসেছে, মুখ থেকে হিসিস জাতীয় আওয়াজ আসছে। বাচ্চাটা এক পা এগুলো, তাতে যেন অদৃশ্য শক্তির চপেটাঘাতে উড়ে পেছনে দেয়ালে ধাক্কা খেল তামান্না। তামান্না ভয়ঙ্কর ব্যথা দাঁতে দাঁত চেপে সামলালো। সে দেয়াল ধরে টলতে টলতে উঠে দাঁড়ালো। পিস্তলটা এত বড় ধাক্কাতেও ছাড়েনি সে। সেই পিস্তলটাই আবারও বাচ্চাটার দিকে তাক করলো তামান্না। থেমে থেমে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।